আজ আমি আপনাদের সদ্য কলেজে ভর্তি হওয়া এক তরুণীর জীবনের সত্যি ভয়ঙ্কর একটা ঘটনার কথা বলবো। যেই ঘটনাটা পুরোটা শোনার পরে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কীরকম ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে এবং তার পরিণাম কী হতে পারে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশন রয়েছে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তার জন্য আপনাদেরকে সেই ইমেল আইডিতে ইমেল করে সেই ঘটনা আপনাদেরকে আমাদের কাছে পৌঁছে দিতে হবে। আর ঘটনা পাঠানোর আগে কয়েকটা কথা মাথায় রাখবেন, সেই ঘটনাগুলো যেন সবার শোনার মতো হয় এবং কোনো রকম কোনো বিদ্বেষমূলক ঘটনা কিন্তু আমাদের চ্যানেলে পাঠাবেন না, কারণ আমরা সে ধরনের ঘটনা প্রচার করি না। এটুকু বলার ছিল এবং তার সাথে আর একটা রিকোয়েস্টও করব, যদি সম্ভব হয় আপনারা আমাদের চ্যানেলে এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ওই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তার অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আজ যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি রিকোয়েস্ট করেছেন যেন তার নামটা আমি এই চ্যানেলে প্রকাশ না করি, কারণ এই ঘটনাটা উনি ওনার পাড়ারই একটি মেয়ের জীবনের ঘটনা উনি পাঠিয়েছেন এবং সেই জন্যই উনি চান না যে ওনার নামটা আমি সরাসরি চ্যানেলে বলি। তো সেই জন্য আমি এই ঘটনাটা বলার সময় যিনি ঘটনাটা পাঠিয়েছেন তাকে আমি দিদি বলে সম্বোধন করছি। আর যার সম্পর্কে ঘটনাটা আর কি, যে মেয়েটির ঘটনা, তো ও বলেছে যে সেই মেয়েটিরও আসল নাম না নিতে, কারণ বুঝতেই পারছেন একটা পাড়ার মধ্যেকার ঘটনা এবং আপনারা হয়তো কেউ কেউ শুনেও থাকতে পারেন যারা আর কি বজবজে ওই দিকে থাকেন। তো মেয়েটির ডাকনাম ছিল দিয়া, মেয়েটাকে তার বাড়িতে বাবা মা দিয়া বলে ডাকতো। তো আমি ওই ঘটনাটা বলার সময় যে মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে তাকে আমি দিয়া বলেই সম্বোধন করছি। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা বলে নেব, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো যে দিদি এই ঘটনাটা পাঠিয়েছেন, তো উনি যখন স্কুলে পড়তেন, ক্লাস 7-এ যখন উনি পড়েন, তো ওনাদেরই পাড়াতে একটি ফ্যামিলি আসে। সেই ফ্যামিলিটা একটা এই 2 কাঠা জমি মতো কিনে সেখানে একটা একতলা বাড়ি করে এবং বাড়ি করে তারা ওখানে আসে। এবার যারা এসেছিল তারা ফ্যামিলিতে হচ্ছে 3 জন, বাবা, মা এবং একটি মেয়ে। এবার পাড়াতে নতুন একটা ফ্যামিলি আসছে, তো সচরাচর কি হয় যে একটা পাড়াতে সদ্য নতুন যারা আসে তারা আশেপাশের লোকের সাথে খুব কথাবার্তা বলে, একটা ভালো সৌজন্যমূলক সম্পর্ক মেনটেন করে, এরকমই তো হয়। কিন্তু এই ফ্যামিলিটা যে আসে, এই ফ্যামিলিটার মধ্যে যে বাবা যিনি ছিলেন আর কি, তো তিনি কিন্তু খুব ভালো পাড়ার লোকেদের সাথে কথাবার্তা বলতেন এবং উনি ফ্যামিলি নিয়ে এই পাড়াতে শিফট হওয়ার আগেও উনি কিন্তু বেশ কয়েকবার এসে পাড়ার লোকেদের সাথে কথাবার্তা বলেছেন, কিছু মানে আলোচনা করতেন, কথাবার্তা বলতেন নর্মাল। কিন্তু যখন উনি ওনার ফ্যামিলি নিয়ে এলেন, মানে ওনার বউ এবং মেয়েকে সাথে করে নিয়ে এলেন থাকার জন্য, তো তখন দেখা যেত যে ভদ্রলোক হয়তো রাস্তায় বেরোলে কারোর সাথে কথা বলছে, 2-একটা মানুষকে ডেকে জিজ্ঞেস করছে, কিন্তু ওনার মেয়ে এবং বউ কিন্তু কারোর সাথে সেরকম একটা কথা বলতো না। এবার যে দিদি ঘটনাটা পাঠিয়েছে, তো দিদির বাবার সাথেও ওই ভদ্রলোকের বেশ টুকটাক কথা হতো। তো উনি বলেছেন যে অমুক দিকে আমরা আসছি, আমরা এখানে গৃহপ্রবেশ করবো, তো আপনারা সকলে আসবেন। তো সেই গৃহপ্রবেশের সময় এই যে দিদি যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি কিন্তু এখানে গেছিলেন এবং ওনার যে মেয়ে ছিল, মানে যারা আর কি ভাড়া এসেছিল, তো সেই মেয়েটি তখন ক্লাস 8-এ পড়তো। এবার উনি একটা চাকরি সূত্রে অন্য জায়গায় বাইরে বাইরে ঘুরেছিলেন এবং তারপরে এসে, আমি এক্স্যাক্ট জায়গাটার নাম বলছি না, তবে বজবজেরই কাছাকাছি কোনো একটা জায়গা, তো সেখানে এসে ওনারা ফাইনালি সেটেল করেন এবং সেই জন্য ওখানে বাড়িটা করেন। এবার এই দিদি যে স্কুলে পড়তো সেই স্কুলে কিন্তু ওই মেয়েটার অ্যাডমিশন হয় না, অন্য একটা স্কুলে মেয়েটা ক্লাস 8-এ ভর্তি হয়।
এবার ওদের বাড়িটা বেশ সুন্দর করে সাজানো গোছানো করে বাড়িটা বানানো হয়েছিল, তো ওদের বাড়িটা না দেখতে খুব সুন্দর ছিল। এবার পাড়ায় নতুন এসছে, এবার নতুন যদি পাড়ায় কেউ আসে সকলেরই একটা তাদের প্রতি একটা কিউরিয়াসিটি থাকে, তাদের সম্পর্কে জানার ইচ্ছে থাকে যে এরা কারা, কোথায় থাকতো। এবার ভদ্রলোক কিন্তু কথা বলতেন সবার সাথেই, কিন্তু ওনার স্ত্রী বা ওনার মেয়ে কিন্তু মানে বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, মেয়েটা ক্লাস 8-এ পড়তো, তো ওর বয়সী এই যে দিদি ছিল সে 7-এ পড়তো, আরও পাড়াতে বেশ কয়েকটা মেয়ে ছিল, ছেলেও ছিল। তো কারোর সাথে কিন্তু খুব একটা যে মেয়েটা কথা বলতো তা কিন্তু নয়। যদি ওকে কিছু ডেকে জিজ্ঞেস করতো ও উত্তর দিত, কিন্তু নিজে থেকে গল্প করা বা বেশি কথাবার্তা বলে এরকম কিন্তু কিছুই ছিল না। এবারে যখন সবাই বুঝে গেল পাড়াতে যে ওরা মানে ভদ্রলোক খুব মিশুকে হলেও তার মেয়ে এবং তার বউ অতটা মিশুকে নয়, তো সবাই সেটা বুঝে যাওয়ার পরে কেউ আর ওদের সাথে অত বেশি কথা বলার চেষ্টা করতো না। প্রথম দিকে করতো, বাট পরের দিকে আর করতো না। তো এরকমভাবেই চললো। এবার পুজোর সময় হয়তো পাড়ায় পুজো হচ্ছে, সেখানে প্রচুর লোকজন গেছে, পাড়ার লোকেরা গেছে, এবং ওর মেয়েটা কী করতো, ওর মায়ের সাথে আসতো, হয়তো পুজোয় অঞ্জলি দিল, দিয়ে আবার চলে যেত। তারপরে সন্ধ্যেবেলা হয়তো ওরা তিনজনে মিলে ঠাকুর দেখতে বেরোলো, পাড়ায় হয়তো কারোর সাথে দেখা হলো, কেউ হয়তো কিছু একটা জিজ্ঞেস করলো, উত্তর দিত, ব্যাস এইটুকুই। তো এরকম করে চলছে, চলতে চলতে মেয়েটা মাধ্যমিক পাশ করলো। তো মাধ্যমিকের পরে মেয়েটা কমার্স নিয়ে একটা জায়গায় ভর্তি হলো, একটা স্কুলে, ওখানকারই আশেপাশে একটা ভালো স্কুলে ভর্তি হলো। এবারে মেয়েটির যিনি বাবা, তো তিনি তো এই যে দিদি যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার তার বাবার সাথেও তো কথা বলতেন। তো বলতো যে মেয়েটার মানে পড়াশুনোয় ও যতটা আর কি এক্সপেক্ট করে ওর রেজাল্ট সেরকম আসে না, মানে ও হয়তো এক্সপেক্ট করছে যে আমি 70%, 80% পাবো, কিন্তু দেখা যাচ্ছে মেয়েটা অনেক কষ্ট করে খেটেও 65-60%-এর বেশি পাচ্ছে না। তো এটা নিয়ে এক এক দুবার ওর বাবা একটু দুঃখ করেছে যে মেয়ে আশা করেছিল যে মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট হবে, কিন্তু যতটা ও আশা করেছিল ততটা ভালো রেজাল্ট হয়নি। যাই হোক, এরপরে যখন ওই মেয়েটি মানে যার ওই মেয়েটির ডাকনাম ছিল দিয়া, ভালো নামটাও জানে কিন্তু ও বলেছে যে ভালো নামটা হয়তো বলাটা ঠিক হবে না, অনেকে বুঝে যেতে পারে, তো সেই জন্য দিয়া নামটা ডাকনামটাই বলছে। তো দিয়া যখন ক্লাস 12-এ পড়ে তখন এই দিদি যিনি ঘটনাটা পাঠিয়েছে তিনি ক্লাস 11-এ পড়েন, এক ক্লাসের নিচুতে পড়তো। এবার আসে মানে ক্লাস 11-12-এ আপনারা সকলেই জানেন যে এক একটা সাবজেক্টের এক একটা আলাদা আলাদা টিচার থাকে, বেশ দূরে দূরে পড়তে যেতে হয়। তো সেই সূত্রে এই দিদিও কিন্তু এদিক ওদিকে সাইকেল নিয়ে পড়তে যেত, অটো করে পড়তে যেত। তো সেই রকম পড়তে যাওয়ার সুবাদেই এক দুবার ও কী করে, এই যে দিয়া বলে যে মেয়েটি ওদের পাড়াতেই, ওদের বাড়ি 2-3টে বাড়ি পরেই যাদের বাড়ি ছিল, তো সেই দিয়া মেয়েটিকে একটা ছেলের সাথে এমনি জাস্ট যাচ্ছে এরকম দেখেছে। এবার প্রথম দিন যখন দেখেছে তো তখন ভেবেছে হয়তো ওর ক্লাসমেট হবে বা বন্ধু বান্ধব কিছু হতেই পারে, ও অতটা পাত্তা দেয়নি। এরপরে বেশ কয়েকবার কিন্তু এই দিদি ওই দিয়া বলে মেয়েটিকে বেশ কয়েকবার ওই ছেলেটির সাথে হাত ধরে ঘুরতে দেখে, একটা রেস্টুরেন্টে ঢুকতে দেখেছে, কখনো হাত ধরে ঘুরতে দেখেছে। তো দেখে না ও ভাবছে যে আরে বাবা এর সাথে কেন ঘুরছে, এবং ছেলেটাকে না ওর খুব চেনা চেনা লাগে, কিন্তু বুঝতে পারছে না যে ছেলেটা অ্যাকচুয়ালি কে, কারণ ওর ব্যাচমেট নয়। তো তারপরে যেহেতু ওই দিয়া বলে মেয়েটি খুব একটা কারোর সাথে কথাবার্তা পাড়ায় বলতো না, তো হঠাৎ করে তাকে গিয়ে জিজ্ঞেস করবে যে কিরে তুমি কার সাথে ঘুরছিলে বা সে কে হয়, তো সেই ব্যাপারটা ছিল না, মানে সেরকম জেল ছিল না। তো ভাবলো যে ঠিক আছে ওর কোনো বন্ধু বান্ধব হবে। এরপরে মেয়েটি মানে যেহেতু ওই দিয়া এক ক্লাস উঁচুতে পড়তো ওই দিদির থেকে, তো ওর ক্লাস 12 হলো। তো 12-এর সময়ও ওর যখন রেজাল্ট বেরোয়, তো মেয়েটা মানে আশানুরূপ ফল করেনি, মানে ও যেরকম ভেবেছিল ওর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসবে সেরকম রেজাল্ট হয়নি। এবার বুঝতেই পারছেন উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরে কোন কলেজে আপনি কত ভালো কলেজের চান্স পাবেন সেটার একটা বিশাল ডিপেন্ডেন্সি থাকে। তো যথারীতি যেহেতু রেজাল্ট যতটা ভালো হবে ভেবেছিল ততটা ভালো হয়নি, সেই জন্য ও কিন্তু মানে কমার্সের যত ভালো ভালো কলেজ আছে তার মধ্যে ওই দিয়া বলে মেয়েটি ভেবেছিল যে এই কলেজে আমি চান্স পেলে আমি পড়বো, কিন্তু ওর রেজাল্ট ভালো যেহেতু হয়নি অতটা, সেই জন্য ও কলেজে চান্স পায়, কিন্তু যে কলেজগুলো ও টার্গেট করেছিল সেই কলেজে হয় না, একটা অন্য কলেজ হয়, সেটাও ভালো কলেজ। এবার ওই যে বললাম যে রবিবার রবিবার ওদের পাড়ার ওখানে মোড়ের মাথায় একটা চা হয় আর কি, একটু গল্প টল্প হয়। তো সেখানে ওই দিয়ার বাবা এসে বলেছিলেন
যে আমার মেয়ের তো রেজাল্ট বেরোনোর পর থেকে খুব মনটা খারাপ, কারণ ও যে যতটা ভেবেছিল সেই মাধ্যমিকের মতোই হলো, ও যতটা ভালো রেজাল্ট করবে ভেবেছিল সেরকম হয়নি, আর একটুর জন্য ও যে কলেজটায় ওর পড়াশুনো করার খুব ইচ্ছে ছিল সেই কলেজে ওর অ্যাডমিশন হয়নি, কিন্তু ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চেয়েছিল সেই সাবজেক্ট নিয়ে কিন্তু অন্য কলেজে অ্যাডমিশন পেয়েছে। এবার সেটা নিয়ে মেয়েটা একটু শ্যাটার্ড ছিল। আর যেটুকু এই দিদি দেখেছিলেন যে ওই মেয়েটা না একটু চুপচাপ প্রকৃতির থাকতো, মানে বাড়িতেও বা ওকে পাড়ার মধ্যে যখনই ওকে দেখেছে, মানে ওর বাড়ির একদম লাগোয়া যে বাড়িটা ছিল সেখানেও তারাও বলতো যে মেয়েটা খুব চুপচাপ, মানে ফ্যামিলিতে অত কারোর গলার আওয়াজ পাওয়া যায় না, ওর বাবাই যা একটু জোরে কথা বলে, একটু লোককে হাঁকডাক করে, মানে এই মা মেয়ে প্রচণ্ড শান্ত আর খুব চাপা প্রকৃতির মেয়েটা, মানে প্রশ্ন করলে উত্তর দেবে কিন্তু যেচে একটাও কথা বলবেন এরকম। তো ভাবছে যে ঠিক আছে, সব স্টুডেন্ট তো সমান হয় না, তোর বাবা বলছিস মেয়েটার জন্য খুব খারাপ লাগে, ও এত আশা করেছিল সেই কলেজে হলো না, তো সবাই পাড়ায় বলেছে যে ঠিক আছে এই কলেজে হয়নি তো কি হয়েছে, ভালো করে পড়াশোনা করুক, কলেজ থেকে নিশ্চয়ই ভালো নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন পাশ করবে। এর মধ্যে এই ফার্স্ট ইয়ারে তখন পড়ছে, আর ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে আবার মেয়েটা সেকেন্ড ইয়ারে ওঠে, ঠিক আছে। এর ইন দ্য মিন টাইম যে দিদি ঘটনাটা পাঠিয়েছেন উনি এবার কলেজে ওঠে। এবার কলেজে উঠে তিনি কলকাতার দিকে কলেজে আসতেন, তো সেই কলেজে যাতায়াতে সেই ট্রেনে বাসে যে যাতায়াত করতো, যেহেতু এই দিদি এবং এই দিয়া এই দুজনের বাড়ি একই পাড়াতে, তো অনেক সময় কিন্তু ট্রেনে বাসে এই দিদি দেখতে পেতেন যে দিয়া একটি ছেলের সাথে মানে পাশাপাশি বসে আছে, কখনো হাত ধরে ঘুরছে, কখনো কোনো রেস্টুরেন্টে ঢুকছে, এইগুলো কিন্তু দেখতে পাচ্ছে, এবং ছেলেটাকে ওর খুব চেনা চেনা মনে হচ্ছে, মানে ওই বিগত 1 বছর ধরে ওকে দেখছে ছেলেটার সাথে, এবং প্রত্যেকবারই কিন্তু এই দিদির মনে হতো যে ছেলেটাকে খুব চেনা লাগছে। যাই হোক, তো দুজনের কলেজ আলাদা যেহেতু অতটা কথাবার্তা নেই, তো এর মধ্যে 1-2বার এরকম সিচুয়েশন হয়েছে যে এই দিদির সাথে দিয়ার একবারে চোখাচোখি হয়ে গেছে, মানে দিয়া হয়তো এই ছেলেটির সাথে ঘুরছে আর এদিকে এই দিদি দেখে ফেলেছে, তো ওর মুখভঙ্গিমা দেখে তখন না একটু ভুরু কুঁচকে যেত, মানে স্পষ্ট বোঝা যেত যে দিয়ার কিন্তু খুব একটা ভালো লাগছে না যে ওর দিকে তাকিয়ে আছে। যাই হোক, তো ওটাকে ইগনোরই করতো। তো একদিন কি হলো, সকাল সকাল মানে খুব সকালবেলা, এই তখন সবাই আর কি ঘুমিয়ে আছে এই দিদির বাড়িতেও, তো পাড়াতে খুব হুলুস্থুলু, মানে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে, তো ওদেরও ঘুমটা ভেঙে গেছে ওরকম চিৎকার চেঁচামেচির আওয়াজে। তো সঙ্গে সঙ্গে দিদি যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার বাবা মা ঘর থেকে বেরিয়েছে যে কিসের এত চিৎকার চেঁচামেচি পাড়ায়। তো তখন দেখছে যে ওদের বাড়ি থেকে ওই 3টে বাড়ি পরে ওই দিয়াদের যে নতুন বাড়িটা ছিল, সুন্দর সাজানো গোছানো সুন্দর বাড়ি, ওই বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির কান্নাকাটির প্রচণ্ড আওয়াজ আসছে। তো গেছে সবাই মিলে পাড়ায় ওদের বাড়ির সামনে গিয়ে জড়ো হয়েছে ওরকম ভোর ভোর। তো গিয়ে দেখছে যে ওই মানে দিয়া বলে মেয়েটি নাকি মানে তার বিছানার উপরে ওরকম শুয়ে রয়েছে, এবং ওর মানে হাতের দিকে একটু কাটা মতো রয়েছে, আর মানে বাড়িতে তো বাবা মা 2-1জন ওদের আত্মীয় স্বজন এসছে, প্রচণ্ড কান্নাকাটি করছে, এবং ওখানে মানে ওদের বাড়িতে যাওয়ার পরে মানে কেউ তো কিছু বুঝতে পারছে না, অত ভোর ভোর ঘটনা, সবাই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সবাই ঘর থেকে বেরিয়ে এসছে। তো কি হয়েছে ব্যাপারটা না, ওই ডাক্তার কিছুক্ষণ আগে এসেছিল, তো সে এসে মেয়েটিকে পরীক্ষা করে বলে গেছে যে ও মারা গেছে, ঠিক আছে, এবং ওর হাতের দিকটা কাটা মতো রয়েছে, আর মানে চারিদিকে মানে শুধু কান্নার রোল, মেয়েটার বাবা মা তো প্রচণ্ড কান্নাকাটি করছে, ওরা ওদের 1-2জন আত্মীয়কে ডেকেছে যারা কাছাকাছি থাকতো, তারাও গাড়ি নিয়ে চলে এসেছে, এসে এই ব্যাপার হয়েছে। আর ডাক্তার এসে যখন কনফার্ম করেছে তখন মানে আর তার বুঝতেই পারছেন বাবা মায়ের কী অবস্থা হতে পারে, তো খুব কান্নাকাটি একদম মানে শোকের পরিবেশ। আর পাড়ার যারা লোকজন ছিল তারাও খুব হতভম্ব হয়ে গেছে এই ঘটনাটায়, যে কী করে এটা ঘটলো। যাই হোক, তো সে তো কেউ কিছু বুঝতে পারছে না যে কী করে মেয়ে এরকম হলো, তার হাত এরকম করে মানে একটা জায়গায় কাটা রয়েছে শিরার দিকটা, তো কী করে কী হলো। তো তারপরে মানে যা যা প্রশাসনিক কাজকর্ম হয় সে সমস্ত কাজ হলো, এবং ঘরে একটা চিঠি পাওয়া গেল। তো সেই চিঠিটা কি পাওয়া গেল, চিঠিটা পাওয়া গেল যে মেয়েটি নিজে হাতে আর কি লিখে গেছে যে আমার মানে ওর নিজের প্রতি আর কি খুব রাগ হয়েছিল যে ও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারেনি, ওর সেই জন্য ওর পছন্দের কলেজে অ্যাডমিশন পায়নি,
তো এখানে কারোর কোনো দোষ নেই, কিচ্ছু নেই, ও সেই জন্য এরকম একটা ডিসিশন নিয়েছে। তো এইটা যখন চিঠিটা পাওয়া গেল, তো তখন পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে কী ব্যাপার। আর এই মেয়েটা যে, এই দিয়া বলে মেয়েটি যে মানে শ্যাটার ছিল, মানে ও যেহেতু ওর পছন্দের কলেজে অ্যাডমিশন পায়নি সেজন্য ওর একটা দুঃখ ছিল, সেটা কিন্তু মেয়েটার বাড়ির লোক দুজনেই জানতো, মা বাবা দুজনেই জানতেন, এবং ওর বাবা পাড়াতে অনেককে বলেও ছিলেন এই ব্যাপারটা। তো বুঝতেই পারছেন যে ব্যাপারটা যখন এভাবে সবাই পাড়ার জানলো, সবাই না মানে খুব অবাক হয়ে গেল যে এই রকম একটা ছোট বিষয়ের জন্য, পছন্দের কলেজে অ্যাডমিশন পায়নি বলে, এই মানে ফার্স্ট ইয়ারে, মানে ওর ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাচ্ছে, ওর সেকেন্ড ইয়ারে উঠেছে, এরকম একটা ডিসিশনও নিল। আর কলেজে ভর্তি হয়েছে ও 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে। মানে ওর যদি এরকম এই ব্যাপারটা নিয়ে যদি এতই ডিপ্রেস থাকতো, সেটা তাহলে 1-1.5 বছর আগে ও কলেজে ভর্তি হয়েছে, তাহলে বিষয়টা তখনই রিফ্লেক্ট করতো। সেটা না হয়ে কি করে এখন এরকম ঘটনাটা ঘটলো, এটা খুবই অদ্ভুত বিষয়। এবার ওর বাবা মা এত কান্নাকাটি করছে, এবং ওর বাবা মাকে যখন আত্মীয় স্বজন, তারপরে পাড়ার লোকেরা সবাই জিজ্ঞেস করছে, তো বলছে যে মেয়ে তো খুব চাপা প্রকৃতির ছিল, এবং ওর যেই কলেজে পড়ার খুব একটা ইচ্ছে ছিল না, ওর কলেজ অন্য ছিল, ভেবেছিল যে ওই মানে ওর স্বপ্নের কলেজে ও পড়াশুনো করবে। তো সেটাও বলতো, কখনো কখনো বলতো, মানে কলেজে ভর্তি হওয়ার সময় তো খুব বেশি বলতো, তো তারপরে আস্তে আস্তে বলাটা কমে গেছিলো। কিন্তু হয়তো ওর মনে কোথাও এই দুঃখটা ছিল, কোথাও এই কষ্টটা হয়তো ছিল। তো বলছে যে আমার মেয়ে তো একটু চাপা প্রকৃতির, মেয়ে কিন্তু কখনোই মানে রিসেন্ট টাইমসে কখনো এরকম বলেনি। হ্যাঁ, প্রথমে বলেছে, কিন্তু এখন 1-1.5 বছর হয়ে গেছে, একটা কলেজেও পড়ছে, সেকেন্ড ইয়ারে উঠেছিল, তো কি করে এরকম হলো ওনারা কিছু বুঝতেই পারছে না। আর ওনার মেয়ে, পাড়াতেও সবাই জানে যে একটু কম কথা বলতো, একটু চুপচাপ থাকতো, একটু নিজের মতো থাকতে ভালোবাসতো। তো বাড়িতেও কিন্তু ওই সেম জিনিসটাও প্র্যাকটিস করতো, বাড়িতেও কারোর সাথে যে খুব মন খুলে কথা বলা এরকম কিন্তু কিছু ছিল না। আর ওদের বাড়িটা না মানে বাড়ির যে আর কি ভিতরের যে ঘরগুলো, তো দিদি তো গেছিলেন যে ওদের যখন গৃহপ্রবেশ হয়েছিল, মানে বড় বড় ঘর। আর ওর ঘরটা স্পেশালি ছিল দোতলায়। তো নিচে থাকতো, বাবা মায়ের সাথে কথাবার্তা বলে আবারও দোতলার ঘরে চলে যেত। দোতলায় দুটো ঘর ছিল, তো একটা ঘরে ও থাকতো, আর একটা ঘর বন্ধ থাকতো, আর নিচে যে দুটো ঘর ছিল সেই দুটো ঘরে মানে খাওয়া দাওয়া বাবা মা থাকতো এরকম। ফলে ও মানে এক্স্যাক্ট ওর কী ঘটেছিল, কী ঘটনাটা হয়েছিল সেই মুহূর্তে, সেটা কিন্তু কেউ জানে না। আর ব্যাপারটা কি করে এলো, মানে ভোর ভোর ব্যাপারটা কি করে সামনে এলো, সেটা মানে কি করে হলো সেটা একটুখানি বলি। যখন ওর বাবা মাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কখন এটা বুঝতে পারলেন, তো তখন ওর বাবা মা বলে যে আগের দিন ওনার মেয়ে বিশেষ খাওয়া দাওয়া করেনি, মানে ডিনারটা ঠিকমতো করেনি। তো অনেকবার মেয়েটির মা, মানে দিয়ার মা আর কি, দিয়াকে বলেছিল যে তুই কেন খাচ্ছিস না, তোর পছন্দের খাবার রান্না করেছি। তো বলছেন আমার খেতে ভালো লাগছে না। এবার 1-2বার যখন ওনার মা ওনাকে সাধে যে খেয়ে নে খেয়ে নে, তো তখন সে বলে দেখো আমার খিদে নেই, তুমি জোর করো না, জোর করলে আমার আরও শরীর খারাপ হয়ে যাবে, আমার যদি খাওয়ার হয় আমি খেয়ে নেব। এবার মেয়ে সারাদিন কলেজ টলেজ করে, এবার এমনি একটু, মেয়েটা একটু রোগার উপরেই ছিল। তো মানে রাতের বেলা না ওনার মানে মায়ের আর কি খুব মনটা খারাপ করছে যে মেয়ের কি হলো, ও সারাদিনে এত খাটাখাটনি করে, খেলো না রাতে। তো এর মধ্যে উনি হঠাৎ করেই একটা, মানে মোটামুটি উনি জেগেই ছিলেন। এবার যেহেতু দিয়া দোতলার ঘরে থাকতো, তো হঠাৎ করেই দোতলার ঘরে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়। ঠিক আছে, পড়ে যাওয়ার আওয়াজ হয়, এবং সেই পড়ে যাওয়ার আওয়াজে উনি ঘুমিয়েছিলেন, কিন্তু খুব একটা গভীর ঘুম ছিল না। তো ওর মায়ের ঘুমটা ভেঙে যায়, ওর বাবার ওর সাথে সাথে জেগে যায়। তো তখন ওরা উপরে যায় যে কী হলো, মেয়ের ঘর থেকে আওয়াজ হলো কেন, কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো, তারপরে মেয়েটা খায়নি, তো ভাবছে যে মাথা ঘুরে ঠুরে পড়ে গেল না কি। তো এই কথাটা চিন্তা করে ওনারা উপরে যান। তো উপরে গিয়ে যখন দেখছে মানে গিয়ে উপরে গিয়ে দেখে যে দরজাটা ভিতর থেকে বন্ধ। তো আওয়াজ তো ওর ঘর থেকেই এসছে সেটা বুঝতে পেরেছে। তো বাবা মা নক করছে, বারবার জিজ্ঞেস করছে কি তুই ঠিক আছিস, আওয়াজ হলো তাই এলাম, একবার দরজাটা খোল, খুলে বল তুই ঠিক আছিস, তো আমরা চলে যাচ্ছি, তুই ঘুমো। তো দেখছে কোনো সাড়া নাড়া নেই, একটু আর কি গোঙানির আওয়াজ পাচ্ছে। তো তারপরে যা হোক দরজা ধাক্কা মেরে 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 দরজা যখন খোলা হলো আলটিমেটলি, তখন দেখছে ওরকমভাবে পড়ে আছে, ওর হাতটা কাটা। তো তারপর ওরা ডাক্তারকে ডাকে, 2-1 জন ওদের আত্মীয়কে কল করে যারা কাছাকাছি থাকতো। তো সবাই এসে তারপরে এরকম দেখে। তারপর তো ডাক্তার এসে বলল যে এরকম, এই হচ্ছে পুরো ব্যাপারটা।
এবার সমস্ত কথা যখন পাড়ার লোকেরা শোনে তারাও প্রচণ্ড খারাপ লাগে তাদেরও, যে একটা মানে বাচ্চা মেয়ে ক্লাস মানে জাস্ট সেকেন্ড ইয়ারে পড়ে, এত ভালো মানে একটা কেরিয়ার হতে পারতো, ওর এত ভালো একটা জীবন পেতে পারতো, মেয়েটাকে দেখতে শুনতেও সুন্দর, তো সেই মেয়েটা হঠাৎ করে কলেজে ভর্তি হয়েছে, আজ প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে, সে মন মতো কলেজ পায়নি বলে এরকম একটা চরম ডিসিশন নেবে? এটা কি করে সম্ভব? তো পাড়াতেও সকলের খুব মন খারাপ হয়ে যায়, কেউই ব্যাপারটা মানতে পায় না, ওর বাবা মার তো মানে কেঁদে কেঁদে অবস্থা খারাপ। যাই হোক, তো ব্যাপারটায় কিন্তু এই দিদির খুব অদ্ভুত লাগে, মানে খারাপ তো লেগেই ছিল, খুবই খারাপ লেগেছিল, কিন্তু যেটা উনি ইমেলে লিখেছেন যে ওনার ব্যাপারটা না মানে একটু গোলমেলে লাগে। মানে দুজনেই মানে দেখুন, সমবয়সীরা কিন্তু একে অপরের মাইন্ডকে একটু বেশি পড়তে পারে, মানে মাইন্ড রিড করতে পারে। মানে একজন সেম মানে ও ফার্স্ট ইয়ারে পড়ছে, এবার যে মেয়েটি মারা গেল সেই মেয়েটি সেকেন্ড ইয়ারে পড়তো, তো ওর বিষয়টা ভীষণ রকমভাবে খটকা লাগে যে যদি মেয়েটার কলেজে অ্যাডমিশন, যে কলেজেও পড়তো সেই কলেজটাও কিন্তু ভালো কলেজ, এবার হতেই পারে যে মন মতো কলেজ হলো না, মন মতো সাবজেক্ট হলো না, সেটা একটা আলাদা জিনিস, সেই দুঃখটা বা সেই খারাপ লাগাটা অবভিয়াসলি একটা জেনুইন, বাট সেটার জন্য না কেউ এত বড় কিছু, তাও 1-1.5 বছর পরে এরকম কেউ করবে না। তোর কোথাও একটা খটকা লাগে। এবার ওই দিয়া বলে মেয়েটি যে ছেলেটির সাথে ঘুরতো, তো ভাবছে যে আরে ওই ছেলেটাকে তো দেখলাম না, এত লোকজন এলো, ওর বন্ধু বান্ধবও এলো, কিন্তু ছেলেটাকে তো দেখলাম না। এবং ওই ছেলেটার সাথে যেহেতু বেশ কয়েকবারই এই দিদি দেখেছিল দিয়াকে ঘুরতে, তো মানে দেখুন, বন্ধু বান্ধবের সাথেও মানুষ এদিক ওদিক কোথাও যেতেই পারে, হয়তো কোনো জায়গায় পড়াশোনার জন্য কোথাও নোটস নিতে যেতে হলো, বা কোথাও কোনো দোকানে যেতে হলো, সেটা হতে পারে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু ছেলেটির সাথে বিগত 1-1.5 বছর ধরে যেভাবে ওকে ঘুরতে দেখতো বা যেভাবে ওকে রেস্টুরেন্টে খেতে যেতে দেখতো, তো তাতে করে মানে এই দিদি এইটুকু আন্দাজ লাগিয়েছিল যে হতেই পারে যে ছেলেটির সাথে ওর বন্ধুত্বের চেয়েও কিছু বেশি সম্পর্ক রয়েছে, যেটা খুবই স্বাভাবিক। তো ও না মানে মনে মনে ভাবছে যে ছেলেটা না জানি যখন জানতে পারবে যে ওর একটা এরকম ঘটনা ঘটেছে, তখন কি বাজে ব্যাপারটা হবে, ও না মানে মনে মনে ভাবছে। এবং এই সেই পুরো দিন বা তার পরের দিন কোনো দিনই কিন্তু মানে এই দিয়ার বাড়িতে প্রচুর লোকজন এসছে, ওর কলেজের বন্ধু বান্ধব অনেকেই এসছিল, কিন্তু ওই ছেলেটাকে কিন্তু দেখা গেল না। এবার দেখুন, যেহেতু আমি বললাম যে ওই দিদির সাথে কিন্তু দিয়ার সেরকম একটা কোনো কথা হতো না, আর ওকে নিয়ে পাড়াতেও কেউ খুব একটা কথাবার্তা বলতো, ওর সাথে কারোর যে খুব ভালো একটা সম্পর্ক ছিল বা খুব ভালো বন্ধুত্ব ছিল, এরকমও কিন্তু কিছু নয়। আর ওর কলেজ থেকে যে 2-3-4 জন বন্ধু বান্ধব এসছিল, তারা কিন্তু মানে বলছে যে তারা যখন বিষয়টা শোনে বা তারা যখন এখানে আসে, তারাও খুবই দুঃখিত ছিল ওর জন্য, যে এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা বিষয় যে ও করলো। কিন্তু কেউই না মানে ব্যাপারটা ওরাও শুনে অবাক হয়ে যাচ্ছে যে ও যে এরকম চিঠিতে লিখে গেছে যে ওর ওর পছন্দের কলেজে অ্যাডমিশন পায়নি, সেটা ওর খারাপ লেগেছে, সেটার জন্য ও একটা এরকম ডিসিশন নিচ্ছে, আর কোনো কারণ নেই, কেউ দায়ী নয়। তো ওরাও খুব অবাক হয়ে যায় যে এতটা ওর অপছন্দ ছিল সেটা তো কখনো এভাবে আমাদের সামনে বলেনি। বা এরকমও হতে পারতো যে ও আবার একটা ইয়ার গ্যাপ দিয়ে আবার নতুন পরের একাডেমিক ইয়ারে অন্য কোনো জায়গায় অন্য কোনো কলেজেও চান্স নিত, সেরকমও কিছু ও করলো না, তাহলে কেন এটা হলো? এবার দেখুন, মানুষের জীবন তো বহমান নদীর মতো, মানুষের জীবনে একটার পর একটা দিন আসে, একটার পর একটা সময় আসে, মানুষকে এগিয়ে যেতে হয়। তো বন্ধু বান্ধব বলুন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবাই কিন্তু আস্তে আস্তে যে যার ব্যাপারটা আস্তে আস্তে খুবই খারাপ লাগলেও সবাই সবার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। তো যে দিদি ঘটনাটা পাঠিয়েছেন উনিও, ওনার তখন কলেজ চলছে, উনিও কলেজ পড়াশুনো নিয়ে ব্যস্ত, কিন্তু ওনার না মাঝে মধ্যেই মনে হতো যে ওই ছেলেটাকে একবারও কেন দেখলাম না, মানে ছেলেটা হয়তো খুব দুঃখ পেয়েছে, তার বান্ধবী তার প্রেমিকা এইভাবে চলে গেল, কিন্তু একবারও দেখলাম না। এটা কিন্তু ওর মনে একটা কোশ্চেন আসে। যাই হোক, সব কোশ্চেনের তো অ্যান্সার পাওয়া যায় না, তো এইভাবেই চলছে। তো চলতে চলতে একবার কি হলো, ওই যে যে দিদি আর কি ঘটনাটা আমায় পাঠিয়েছেন, তো ওদের ওখানে যে কলেজ ছিল, তো সেই কলেজের ওখানে ওরা একটা সেমিনারে যায়, কলেজ থেকে একটা সেমিনার অ্যাটেন্ড করতে যায়। তো সেই সেমিনারটা না একটা খুব বড় একটা হলে সেমিনারটা হয়েছিল, এবং সেখানে আরও অন্যান্য কলেজ থেকে স্টুডেন্টরা এসছিল, প্লাস যারা মাস্টার্সের স্টুডেন্ট ছিল তারাও এসছিল।
তো সেটা একটা হলে হচ্ছে। এই ঘটনার 6 মাস পরের, মানে 5-6 মাস পরের কথা আমি বলছি। আচ্ছা, এর মাঝখানে একটা ঘটনা, সেটা হচ্ছে যে যেহেতু ওই মেয়েটি দিয়া ওর বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, তো বাবা মা না মানে ওর এই ঘটনাটা হওয়ার পরে বাড়িতে খুব একটা থাকতে পারতেন না। কারণ ওর ঘরটাকে, ওর যে রং পছন্দ করতো সেভাবে ঘরটাকে পেন্ট করা হয়েছিল। ওর ব্যবহৃত এত জিনিসপত্র, ঘরেও মানে খুব ফুল পছন্দ করতো, বাড়িতে প্রচুর ফুল গাছ ছিল, ও নিজে গাছে জল দিত। তো এই সমস্ত কিছু মানে সন্তানের এভাবে চলে যাওয়াটা ওনারা কিছুতেই মানতে পারতো না। তো ওদের বাড়ির, দিয়াদের বাড়ির একদম পাশে যে লাগোয়া যে বাড়িটা ছিল, তো তারা না মাঝে মধ্যেই বলতো যে দিয়ার মা তো মানে দিন রাত মানে দিয়া দিয়া করে ডাকছে, ওকে বলছে তুই এসছিস, বস, খাওয়া দাওয়া কর, এরকম নানান কথাবার্তা উনি বলেন। এবারে বুঝতেই পারছেন যে তারা শোকাতুর হয়ে পড়েছে, বাবা মা, খুব স্বাভাবিক। আর তাদের এরকম মানে কথাবার্তা তারা বলছে, ওর বাবাও মাঝে মধ্যে বলছে দিয়া মা এসছিস, সেখানে বস, এনে তোর জন্য কি আনবো বল বাজার থেকে, এরকম নানান কথাবার্তা কিন্তু ওদের পাশের যে বাড়ি ছিল তারা শুনতে পেত। এবার ভাবতো যে সদ্য তারা নিজেদের সন্তানকে হারিয়েছে, তারা হয়তো একটা মানে যাই হোক নিজেদের মতো করে হয়তো একটু ভালো থাকার চেষ্টা করছে, হয়তো তাদের হ্যালুসিনেশনে আসছে তার মেয়ে। খুব কান্নাকাটিও করতো মাঝে মধ্যেই। তো কেউ না প্রথম দিকে কিছু বলতো না, মানে প্রথম কটা দিন। তো তারপরে একদিন বলছে যে একটা কথা বলবো, বুঝতে পারছি আপনাদের খুব দুঃখ লেগেছে, কিন্তু আপনারা মানে মাঝে মধ্যে এরকম যে দিয়া এসছিস বস, মানে একদম বাড়িতে একজন এলে যেরকম মানুষ আর কি ব্যবহার করবে নিজের সন্তান এলে, একদিন মানে 2-3 দিন বাড়িতে কোনো রান্নাবাড়ি হয়নি, রান্নাঘরে কাউকে ঢুকতে দেখা যায়নি, হঠাৎই 2-3 দিন পরে দেখা যাচ্ছে যে বাড়িতে প্রচুর রান্না হচ্ছে, ওর বাবা 2 ব্যাগ ভর্তি করে বাজার আনছে। তো ভেবেছে হয়তো বাড়িতে কেউ আসবে, মানে ওদের একদম লাগোয়া যে বাড়িটা ছিল। তো তারা দেখছে যে মানে শুনতে পাচ্ছে, সবটা তো আর দেখা যায় না, শুনতে পাচ্ছে যে দিয়া মা তোর জন্য আজকে মাছ রান্না করেছি, তোর জন্য আজকে মাছ দিয়ে তরকারি করেছি, মেয়েটা মাছ খেতে ভালোবাসতো, তো এরকম নানান রান্নাবাড়ি করে দিচ্ছে। তো পাশের বাড়ির লোক তো বুঝতে পেরে গেছে, প্রথমে ভাবছে যে বাড়িতে হয়তো কেউ আসার কথা, কিন্তু দেখছে কেউ আসেনি, ভালোই মানে দিয়া এখানে বস, এটা খা, এরকম করে বলছে। তো এরকম 1-2 মাস ব্যাপারটা দেখার পরে তো পাড়ার 2-3 জন মিলে ওদের বাড়িতে গিয়ে একদিন বলল যে আচ্ছা আপনারা এরকম কেন করছেন, আপনারা জানি এটা মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু এরকম করতে থাকলে আপনারা কিন্তু অসুস্থ হয়ে পড়বেন, আপনাদের মেয়েও কিন্তু মানে আপনাদের মেয়ের আত্মারও শান্তি হবে না। আর এক এক দিন আপনারা কেউ খাওয়া দাওয়া করেন না, আপনাদের বাড়িতে কোনো রান্না হয় না, কেউ ডাকলে আপনারা সাড়া দেন না, আবার কোনো কোনো দিন বেশ অনেক রকমের রান্নাবাড়ি করে আপনারা কাকে দেন এই রান্নাটা। তো তখন মানে দিয়ার যে মা, তিনি বলছে যে কেন, আমার মেয়ে আসে তো, আমি মেয়েকে দিই, মেয়েকে না দিয়ে আমরা কিছু খাই না, যেদিন যেদিন মনে হয় যে মেয়ে আসছে না সেদিন আর আমাদের খাওয়া হয় না, আমরা রান্না করি না, কিন্তু যেদিন মনে হয় মেয়ে আসছে বা আসবে সেদিন আমরা রান্না করি এবং মেয়েকেও খাওয়াই, আমরাও খাই। আর ওর বাবা যে ছিল, যে মানুষটা এত মানুষের সাথে কথা বলতে ভালোবাসতো, মেয়েকে নিয়ে কত মানে আহ্লাদ করতো, কথাবার্তা বলতো, পাড়ার লোকজনের সাথে ডেকে ডেকে কথা বলতো, সেই মানুষটাও না মানে দিয়া মারা যাওয়ার পর থেকে খুব শান্ত এবং চুপচাপ হয়ে গেছিল। মানে ওর বাবার গলা পাওয়াই যেত না, পাড়াতেও কারোর সাথে উনি কথা বলতেন না, মানে জাস্ট মাথাটা নিচু করে ঘরে ঢুকতো, মাথা নিচু করে বাড়ি থেকে বেরোতো, মানে দরকার ছাড়া বেরোতোও না। তো পাড়ার সবাই মিলে বলছে, মানে ওদেরও একটা দুটো আত্মীয় যারা মানে একটু কাছাকাছি থাকতো, আধা ঘন্টা ডিস্টেন্সে, তো তারা একদিন ওদের বাড়িতে এসে তো পাড়ার সবাই বলেছে যে এনারা কিন্তু অসুস্থ হয়ে যাবে, মানে মানছি উনি সন্তান হারিয়েছেন, ওনার পক্ষে ভালো থাকা কোনোভাবেই সম্ভব নয় এখন, কিন্তু এরকম যদি বারবার চলতে থাকে, ওনারা অর্ধেক দিন রান্না করে খায় না, আর যেদিন রান্না করে সেদিন খালি বলে যে দিয়া মা এটা দিলাম, দাঁড়া তোকে আলাদা করে বাটিতে সবজি দিচ্ছি, মানে পাশের বাড়ির লোক, পাড়ার লোক সব শুনতে পেত। তো বলছে যে আপনারা একটা কাজ করুন, ওনাদেরকে না মানে এই বাড়িটার মধ্যেই তো এই ঘটনাটা ঘটেছে, ওনারা হয়তো এই শখটা নিতে পারছে না, আপনারা একটা কাজ করুন, আপনারা কোনোভাবে ওনাদের যদি আরও কোনো নিকট আত্মীয় থাকে তাদের বাড়িতে অন্তত কিছু দিনের জন্য ওনাদেরকে পাঠিয়ে দিন। তো এরকম হলো। তো এরকম এই অবস্থায় দিয়ার যে মামা বাড়ি ছিল, তো সেই মামা বাড়ি থেকে লোকজন এসে মানে ওর মামারা এসে ওর মা বাবাকে নিয়ে চলে যায়, বলে যে এই বাড়িটা তোদের থাকার দরকার নেই। মানে দিয়ার যে মামা বাড়ি ছিল, মানে দিয়ার মায়ের যে বাপের বাড়ি, তাদের প্রচুর বিষয় সম্পত্তি ছিল, গ্রামের দিকে বাড়ি, তো বাড়িটা হচ্ছে জয়নগরে, তো ওদেরকে জয়নগর নিয়ে চলে যায় আর এই বাড়িটাকে তালা দিয়ে যায়।
তো পাড়াতে সবাই ভাবছে যে সত্যি তো, মানে এই বাড়ির মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে, মা বাবার পক্ষে তো এটা মেনে নেওয়া সম্ভব নয়। মানে এরকমভাবে থাকতে থাকতে ওনারা তো পাগল হয়ে যেত, একা একা এরকম থাকতে থাকতে। সবসময় ওনারা বলতেন যে দিয়া যেদিন আসে না সেদিন রান্না হয় না, এই করে অর্ধেক দিন ওনারা খেত না। যাই হোক, তো পাড়ার থেকে যখন ওদেরকে জয়নগর নিয়ে চলে যায় দিয়ার মামা বাড়ির লোকেরা, তো সবাই ভাবলো যে ঠিক আছে, ভালোই হয়েছে, বেকার বেকার মানুষগুলো এখানে থেকে কষ্ট পাচ্ছিল, তার থেকে থাক, অন্য জায়গায় থাকুক, কয়েকটা বছর কাটিয়ে পরে হয়তো এখানে এলে এসে থাকবে, তখন হয়তো শোকটা বা নিজেকে হয়তো একটু সামলে নিতে পারবে। যাই হোক, তো এরপরে যেটা হলো, ব্যাপারটা ওইখানেই থেমে গেল। ইন দ্য মিন টাইম এই ঘটনা 6-7 মাস পরে ওরকম একটা সেমিনারে ওরা যায়। এবার সেমিনারে গিয়ে একটা মানে অদ্ভুত রকমের, মানে চমকে যাওয়ার মতো বলা যেতে পারে একটা জিনিস কিন্তু এই দিদি যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার চোখে পড়ে। তো সেটা কি ছিল সেটা একটুখানি আপনাদেরকে বলি। তো ওনার চোখে পড়ে, মানে এই দিদি হঠাৎ করে ওই সেমিনারে গিয়ে, 3 দিনের একটা সেমিনার ছিল, তো দ্বিতীয় দিনের সেমিনারে গিয়ে উনি দেখেন ওই ছেলেটিকে। কোন ছেলেটিকে? সেই ছেলেটা, যেই ছেলেটার সাথে আর কি দিয়াকে দেখা যেত, হাত ধরে ঘুরতো ওরা, রেস্টুরেন্টে ঢুকতো, সেই ছেলেটাকে দেখা গেল। এবার দিয়া তো ওকে চিনতো, একই পাড়ার, কিন্তু ছেলেটাকে যে এই দিদি মানে দেখেছিলেন বা সেটা কিন্তু বুঝতে পারি, মানে সেটা কখনো আর কি অ্যাটেনশন দেয়নি যে এই মেয়েটা আমাকে চেনে বা এই মেয়েটা ওদের দিয়ার পাড়ার মেয়ে, এরকম কিন্তু কিছু চেনা ছিল না। এবং উনি মানে ওই দিদি দেখছে যে ওই সেমিনারে গিয়ে একটা অন্য মেয়ের সাথে ওই ছেলেটি ঠিক সেম হাত ধরে ঘুরছে, ওরা একসাথে সেমিনার থেকে বেরিয়ে চলে যাচ্ছে, পাশের রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, পাশাপাশি বসছে, মানে দেখে কিন্তু বোঝা যাবে যে এরা প্রেমিক প্রেমিকা এরকম টাইপের। তো তখন না মানে এই দিদি একটু চমকে যায় ছেলেটাকে দেখে, যে 5-6 মাস হয়েছে দিয়া মারা গেছে এবং ঠিক একইভাবে দিয়ার সাথে এভাবে হাত ধরে ঘুরতো, কাঁধে হাত দিয়ে ছবি তুলতো। তো মানে যেখানে আর কি সেমিনারটা হয়েছে ওখান থেকে একটা মানে কলকাতার একটা মানে বড় একটা পার্ক মতো রয়েছে, আশেপাশে অনেক জায়গা রয়েছে, ওখানে রেস্টুরেন্ট রয়েছে। তো এই 3 দিনে ও কিন্তু এরকমভাবেই ছেলেটাকে দেখে। এবার এই সেমিনারের লাস্ট দিন যেদিন ছিল, সেদিন না মানে এই দিদি ভাবছে যে তা ছেলেটা কে, একটু খোঁজ করা যাক। তো 2-3 জনকে ওখানে জিজ্ঞেস করেছে, তো প্রথম 1-2 জন যাদেরকে জিজ্ঞেস করেছে তারা বলছে যে ও আমাদের কলেজের না, আমরা কেউ চিনি না। তো তারপরে ওখানেই সেমিনারের ওখানেই ও জানতে পারে ওই ছেলেটা মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ারে আছে এবং একটা অন্য কলেজের একটা ছেলে। এবং সেই যে মেয়েটার সাথে আর কি ঘুরছে, এটাও জানতে পারে লাস্ট দিন যে ওই মেয়েটি হচ্ছে ওর প্রেমিকা, ওই ছেলেটির প্রেমিকা। তো এটা জেনে না ওর খুব অবাক লাগে, খুব অদ্ভুত টাইপের লাগে। যে তারপরে ও ভাবছে যে আচ্ছা এখানে কি আমি কাউকে বলবো যে এই ছেলেটা আমাদের পাড়ার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল, আর মাত্র 5-6 মাসই হয়েছে মেয়েটা মারা গেছে, এর মধ্যেও আবার একটা নতুন প্রেমিকার সাথে ঠিক একইভাবে হাত ধরে ঘুরছে, ছবি তুলছে, রেস্টুরেন্টে ঢুকে যাচ্ছে। ও না মানে ভাবে যেটা বলবে, কিন্তু তারপরে ভাবলো যে না, এই ছেলেটা তো আমাদের সিনিয়র, মানে তখন এই দিদি হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠেছে সবে, আর এই ছেলেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ফাইনালে, তো ভাবছে যে না, এটা তো হয়তো বলাটা ঠিক হবে না। তো ও না মানে একটুখানি আর কি ওকে চোখে চোখে রাখছিল লাস্ট দিন সেমিনারে, যে কী ব্যাপার, আমি কি যেটা ভাবছি সেটাই কি ঠিক। তো ইচ্ছে করেই ঠিক ছেলেটা ওই মেয়েটার সাথে যে সিটে বসেছে ও ঠিক তার পিছনের সিটে বসেছে, মানে যে শুধু ছেলেটাকে ফলো করার জন্য, খেয়াল রাখার জন্য। তো শুনতে পাচ্ছে যে ওরা কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, দীঘা মন্দারমণি এরকম একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছে ছেলেটা মেয়েটার সাথে। তারপরে বিভিন্ন রকমের কথাবার্তা, এবং এটুকু বুঝতে পারছি যে দুজনের মধ্যে একটা প্রেমালাপ রয়েছে। তো দিদিরটা মানে খুব অদ্ভুত লাগে এবং খুব রাগও হয় ছেলেটার প্রতি। তো ভাবছে যে আজকে সেমিনারটা শেষ হোক, আমি ছেলেটাকে ধরবো, বলবো যে তুমি তো আমাদের পাড়ার মেয়ের সাথে তোমার তো প্রেম ছিল, ওই ও যখন মারা গেল কই তুমি তো একবারও এলে না। তো ভাবছে জিজ্ঞেস করবে। তো এইটা ভাবতে ভাবতে হঠাৎ করেই ছেলেটা যে কোথায় সেমিনার শেষের পরে মেয়েটাকে নিয়ে বেরিয়ে চলে গেল, ও আর ট্র্যাক করতে পারলো না। দিদি আর বুঝতে পারলো না যে কোন দিকে গেছে। আর ও যে মনে মনে ভেবেছিল যে ছেলেটার সাথে কথা বলবে, ছেলেটাকে সরাসরি বলবে, সেটাও যথারীতি হলো না। এবার কি করবে? এবারে ওর না মানে ওই দিদির মনে মনে না একটা খুব রাগ হচ্ছে যে এই মেয়ে মানে ও মানে দিয়ার সাথে প্রায় কবে থেকে সম্পর্ক সেটা ও জানে না, কিন্তু
মানে 1 থেকে 1.5 বছর ধরেই কিন্তু এই মানে দিদি দেখেছিল যে দিয়ার সাথে ছেলেটার এরকম ঘোরাফেরা, এটা দেখেছিল। তো ভাবছি যে 1-1.5 বছর যার সাথে প্রেমের একটা সম্পর্ক ছিল, ওর কলেজেরও কতজন দেখা করতে এসেছিল, ওকে বাড়িতে দেখতে এসেছিল এই ঘটনা শোনার পরে, এই ছেলেটা কেন এলো না? ভাবছি যে আমি ভেবেছিলাম ছেলেটা হয়তো খুব শোকাতুর হয়ে পড়েছে, ছেলেটা শুনে খুব খারাপ লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি ও আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে আছে, এবং যেভাবে ওরা কথাবার্তা বলছিল তাতে তো দেখে মনে হচ্ছিল না যে এটা খুব মানে জাস্ট প্রেমটা হয়েছে, এটা তো দেখে মনে হচ্ছিল বেশ অনেক দিনেরই সম্পর্ক। তো ওর না মনে সমস্তটা পুরো ঘেঁটে হয়ে যায়। তো ও তখন কাউকে কিছু বলতেও পারছে না, কি করবে কিছু বুঝতে পারছে না। তো সেই সময় দিদি কি করে, ওদেরই মানে ডিপার্টমেন্টের একটা ছেলে ছিল, তো সেই ছেলেটাকে বলে যে জানিস তো মানে ও আর কি মনের মধ্যে একটা বিষয় ওর চলছে, কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারছে না। তো তখন ওই বন্ধুটাকে জিজ্ঞেস করেছি, তোর কি হয়েছে রে? তুই এত 2-3 দিন ধরে দেখছি যে তুই খুব আনমনা হয়ে গেছিস ওই সেমিনার থেকে আসার পরে, তোর কি হয়েছে? তো তখন এই দিদি কিন্তু সমস্ত ঘটনাটা বলে, ওর সেই ক্লাসমেটকে বলে। বলছে যে আমি কি করব বলতো ছেলেটা সম্পর্কে। তো তখন বলছে ওই ওর ওই ছেলে বন্ধুটা বলছে যে আচ্ছা ওই ছেলেটার কথা বলছিস, ওই ছেলেটার নাম তো সুমন। তো বলছে হ্যাঁ সুমন নাম। বলছে হ্যাঁ সুমন, সুমন তো একদম বাজে ছেলে একটা, আমরা যতদূর জানি। বলছে আমি অতটা জানি না, কিন্তু এটুকু জানি সুমন খুব একটা সুবিধের ছেলে নয়। ও বহু মেয়ের সাথেই ওর একই সময় মানে একই টাইমে ও বহু মেয়ের সাথে প্রেমালাপ থাকে, ও এরকমই আর কি। এবং ছেলেটা নাকি খুব মানে সম্ভ্রান্ত ঘরের ছেলে, প্রচুর টাকা পয়সা আছে ওর, মানে সব দিক থেকেই আর কি ছেলেটা মানে পলিটিক্যালিও স্ট্রং ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো একদম বাজে ছেলে, এটা আমরা সবাই জানি। অমুক কলেজে পড়তো, অমুক কলেজ থেকে তারপরে গ্যাপ দিয়ে আবার কোথাও একটা ও মাস্টার্সে ভর্তি হয়েছে। বলছে যে আচ্ছা তাহলে মানে তখন না ওর মনের মধ্যে এক একটার পর একটা প্রশ্ন আসছে দিদির, যে ছেলেটা এরকম বাজে, ছেলেটার এরকম স্বভাব, কিন্তু দিয়া যেটা লিখে গেছে কাগজে, মানে লিখেছিল আর কি, যে ওর পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারেনি বলে ও এরকম একটা ডিসিশন নিয়েছে, তাহলে কি ও অন্য কোনো কারণে ওর মন খারাপ হয়ে গেছিলো, সেই জন্যই কি ঘটনাটা ঘটলো? মানে এটা তো কোনো মানে ও লিখে গেছে যেটা, তার উপরে তার কোনো কিছু হয় না। এবার যেটা ও লিখে গেছে, যে পয়েন্টটা ও আর কি ডিনোট করেছে, সেটা কিন্তু এক্ষেত্রে খুব একটা যে খাটছে তাই নয়। কারণ ওর যদি কলেজটা এতটাই খারাপ লাগতো, তাহলে সেটা ও প্রথমেই বলতো যে না আমি এই কলেজে পড়বো না, বা আমার এটা একদম অপছন্দ হচ্ছে। কারণ ও 1 বছর কলেজে অলরেডি কাটিয়ে ফেলেছিল, আর কলেজে ও ভালোই মোটামুটি পড়াশুনো করছিল, ওর যারা ব্যাচমেট ছিল তাদের সাথে ওর একটা ভালো বন্ধুত্ব ছিল। তো সব কিছুর পরে এই যে ঘটনাটা ঘটলো, এটা কোনোভাবেই কিন্তু ও যেটাকে লিখেছে সেটা কিন্তু জাস্টিফাই করছিল না। এবং বাড়িতে যেহেতু কারোর সাথে এই বিষয়ে খুব একটা কথাবার্তা বলতো না, ফলে বাড়ির লোকের কাছেও খুব চাপা প্রকৃতিরই ছিল, ফলে তারাও কিন্তু ওর এই দিকটা হয়তো জানতোই না যে ওর একটা ছেলের সাথে এরকমভাবে ঘুরতো ফিরতো। তো আর ওই পরিস্থিতিতে যেহেতু ওদেরকে কেউ খুব একটা চেনে না, ফলে ওই পরিস্থিতিতে মেয়েটি মানে মারা যাওয়ার পরে কেউ আর পাড়াতেও মানে এই দিদিও বলেনি যে ওকে একটা ছেলের সাথে দেখতাম, সেই ছেলেটা কোথায়। স্বাভাবিকভাবে এরকম কেউ বলতে পারে না ওই সিচুয়েশানে। কিন্তু এই সুমন বলে ছেলেটাকে অন্য একটা মেয়ের সাথে ঘুরতে ফিরতে দেখার পরে যখন এই কথাটা আবার ওর বন্ধুর থেকে শুনলো, যে ওকে চেনে না সেইভাবে কিন্তু ওর সম্পর্কে শুনেছে ছেলেটা খুব একটা ভালো নয়, এটা শোনার পরে না এই দিদির মনে সমস্ত মানে বিষয় আর কি পুরো ওলটপালট হয়ে গেল। যেটা দিদি ইমেলে লিখেছেন, যে সেই রাতটা আমি ঘুমোতে পারিনি, যে তাহলে কি অন্য কোনো ব্যাপার ছিল, অন্য কোনো কারণে কি ও ডিপ্রেসড হয়ে পড়েছিল, অন্য কোনো কারণে কি ওর মন এতটাই খারাপ ছিল যে ওটাকে মানতে পারেনি, কি ছিল ব্যাপারটা? আচ্ছা এই অবধি একরকম ব্যাপার হলো। এর ঠিক পরে এবার ওদের আমি বললাম যে দিয়াদের বাড়িটা কিন্তু নতুন, মানে ওরা জমি কিনে বাড়ি করে এসেছিল। তো ইন দ্য মিন টাইম যেটা যে ঘটনাটা ঘটলো, যে ওই বাড়িটাকে ওদেরই দিয়াদেরই আর কি যারা আত্মীয় ছিল, তো তারা ভাবলো যে এই বাড়িটাকে নতুন বাড়ি, এটাকে এভাবে ফেলে রাখার কোনো দরকারই, বাড়িটাকে ভাড়া দেবো। তো বাড়িটা ভাড়া দেওয়ার চিন্তাভাবনা করা হলো। তো এই দিদির যিনি আর কি বাবা ছিলেন, তো দিয়ার বাবা একদিন এলেন এবং এসে ঘরটা মোটামুটি ঘরটার পরিষ্কার করে কিছু জিনিসপত্র ওরা বার করে নিল, এবং বার করে নেওয়ার পরে একটা চাবি
এই দিয়ার বাবা এই দিদির বাবাকে দিয়ে গেলেন, বললেন যে আমাদের এক আত্মীয় আছে, উনি ভাড়াটে মোটামুটি দেখে ঠেকে দেবেন, কিন্তু এক কপি চাবি আমি আপনার কাছেও রেখে যাচ্ছি, যদি কখনো কোনো প্রয়োজন পড়ে দরকার পড়ে আমি যদি ফোন করি তাহলে আপনি একটু খুলে দেবেন জাস্ট। তো এই দিদির বাবা বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তখন জিজ্ঞেস করছে যে আপনারা মানে আপনার স্ত্রী কেমন আছে, উনি তো খুবই মানে শোকাতুর হয়ে পড়েছিলেন। বলছে ওই আছে, ওরকমই আছে, কিন্তু মানে খালি উনি এই বাড়িতে আসতে চাইছে, কিন্তু মানে বাড়ির লোক আর কি ওর মামা বাড়ির লোকেরা ছাড়তে চাইছে না, বলছে এই বাড়িতে এলে মানে নয় পাগল হয়ে যাবে, না হলে সে শরীরের যত্ন নেবে না, কিছু একটা এরই হয়ে যাবে, মানে এদের দুজনের আর কি। যাই হোক, এই সমস্ত টুকটাক কথা হয়ে ওরা চলে গেল। এবার যথারীতি ভাড়াটে এলো, ভাড়াটে আসার পরে ওখানে থাকা শুরু করলো ওই বাড়িতে। এবারে বাড়িতে যখন মানে দিয়াদের বাড়িটার যে পাশের যে বাড়ি, সে পাশের বাড়িটা একদম লাগোয়া আর কি, যে পাশের বাড়িটা, সেই বাড়িতে কিন্তু মানে পাশের বাড়ি হলেও কেউ কিন্তু কখনোই ওদের ঘর থেকে বা ওদের পুরো বাড়ি থেকে কোনো রকম কোনো আওয়াজ বলুন বা কিছু কিছু কিন্তু কেউ কোনো বুঝতে পারেনি, মানে জাস্ট একটা নর্মাল বাড়ি সেরকম, মানে পাশের বাড়িতে যেরকম একটি মেয়ে মেয়ে এরকমভাবে মারা গেছে, তার যে কোনো ভৌতিক ব্যাপার বা কিছুই কোনোদিনও পাশের বাড়ি কেউ বুঝতে পারেনি, দরজা জানলা বন্ধ যেরকম থাকতো সেরকমই থাকতো, কোনো প্রবলেম ছিল না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে যখনই ওই বাড়িতে ভাড়া এলো, সেই ভাড়াটে যে এসছিল না, সেই ভাড়াটের বাবা মা দুই মেয়ে ভাড়াটে এসছে। এবার ওই দুই মেয়ের মধ্যে দুটো মেয়ে হচ্ছে, একটা মেয়ে হচ্ছে ক্লাস ওই 7-8-এ পড়ে, আর একটা মেয়ে ওর থেকে 3 ক্লাসের নিচুতে, যা হোক আর কি, ওরকমই 4-5 এরকমই আর কি পড়ে। এবার ওই ফ্যামিলিটা যখন ভাড়া আসে, সেই ভাড়াটে কিন্তু প্রথম 5-6 দিন ঠিকঠাকভাবে ছিল। 5-6 দিন ঠিকঠাকভাবে ওই বাড়িতে থাকার পরে 6-7 দিনের মাথায় কিন্তু ওদের সমস্যা শুরু হয়। কীরকম সমস্যা সেটা একটুখানি বলি। 6-7 দিন পর থেকে ওই বাড়িতে ওরা মানে যখন শুয়ে থাকে রাতের বেলা বিভিন্ন রকমের আওয়াজ পায়। দোতলার ঘরে মনে হয় যেন কেউ ছুটে ছুটে বেড়াচ্ছে, দোতলার সিঁড়ি থেকে কেউ একতলায় মানে দুমদুম করে কেউ সিঁড়ি থেকে নেমে এলো। ওরাও সেটা মানে শুনতে পেয়ে ভেবেছে হয়তো কোনো চোর ডাকাত এসছে। লাইট টাইট জ্বালিয়ে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দেখছে ঘরে কোথাও কেউ নেই, কিন্তু স্পষ্ট ওর আওয়াজ শুনেছে যে উপরের ঘরে প্রচুর আওয়াজ হচ্ছিল, কেউ সিঁড়ি থেকে ধপধপ করে নিচে নামলো, কিন্তু নিচে তো কেউই নেই, ওপরেও কেউই নেই ওরা ছাড়া। যাই হোক, তো প্রথম 1-2 বার যখন এই ঘটনাটা ঘটে, তো তখন তো মানে কিছুই আর কি হচ্ছে না, মানে কিছু মানে বুঝতে পারেনি অতটা, ভেবেছে যে হয়তো নতুন বাড়িতে এসছে। আর প্রথম কিন্তু ওই বাড়ির যে ছোট মেয়েটা, সেই ছোট মেয়েটা কিন্তু প্রথম এই বিষয়গুলো লক্ষ্য করে। তো বাচ্চা মেয়ে ভেবেছে যে নতুন বাড়িতে এসছে, তো তাই হয়তো তার এরকম হ্যালুসিনেশন হচ্ছে বা ভয় পাচ্ছে। কিন্তু আস্তে আস্তে মানে প্রথমে ইগনোর করা হতো ওর কথা, কিন্তু আস্তে আস্তে ওই বাড়িতে যারা বড়রা, যারা যে দুজন ছিলেন বাবা মা, তারাও কিন্তু এরকম বিভিন্ন রকমের আওয়াজ, স্পেশালি উপরের ঘর থেকে কেউ ওঠানামা করছে, এটা কিন্তু বোঝা শুরু করলেন। যাই হোক, তো এই বিষয়টা যখন হলো, তো তখন আশেপাশে একদম পাশের যে লাগোয়া যে বাড়িটা ছিল, তো তাদেরকে বলেছে যে আচ্ছা আপনারা কি মানে প্রথমেই তার এরকম ভৌতিক ব্যাপার তো কাউকে বলা যায় না, মানে ওনারাও পুরোপুরি শিওর নয়। তো জিজ্ঞেস করেছে যে আচ্ছা কালকে রাতে কি কোনো চোর ঠোর এসেছিল, বা এই পাড়াতে কি এরকম চুরি ঠুরি হয়, চোর কি আসে? তখন বলছে না, এই পাড়াটা খুব সেফ, খুব ভালো, এভাবে চোর ঠোর তো কেউ কখনো আসেনি কারোর বাড়িতে, কেন বলছেন আপনি? তো প্রথম প্রথম কিন্তু ওরা কিছু বলতো না। এবার কিছুদিন যাবার পরে যখন দেখছি এই ঘটনা প্রায়শই ঘটছে, তখন একদিন পাড়ার লোকেদেরকে ওই বাড়িতে যারা ভাড়া এসেছিল তারা কিন্তু এই উপদ্রবের কথা বলে, যেরকম আওয়াজ পাচ্ছি, প্রথম আমার ছোটো মেয়ে পেয়েছে, আমার ছোটো মেয়ে তো উপরে যেতেই খুব ভয় লাগে। এবারে ঘটনাটা হচ্ছে যে এই যে যারা ভাড়া এসছিল সেটা ছিল একটা নন বেঙ্গলি ফ্যামিলি, ঠিক আছে? এবার এই নন বেঙ্গলি ফ্যামিলিটা যখন ভাড়া আসে, তখন কিন্তু তার আগে ওরা কলকাতার দিকে মানে হাওড়া অঞ্চলে ভাড়া থাকতো। এবার সেটা একটা ঘরে ভাড়া থাকতে বা মানে স্বামী স্ত্রী দুটো মেয়ে, তো একটা ঘরে খুবই অসুবিধে হতো। আর ওদের না একটা ব্যবসা ছিল, তো ওরা একটা এরকম বাড়ি চাইছিল যে বাড়ির সাথে একটু জায়গা থাকবে, এক্সট্রা ঘর থাকবে, দুটো মেয়ের জন্য আলাদা ঘর থাকবে। তো সেই রকমই খোঁজ করতে করতে এই বাড়িটার সন্ধান পায়। আর যেহেতু ওর বাবার ব্যবসা ছিল, তো এইদিকে যাতায়াতও ছিল, তো ভাবলো যে কাছাকাছি যখন এত ভালো বাড়িটা পাচ্ছি নিয়ে নিই।
এবারে মানে বাড়িতে যে এরকম একটা ঘটনা ঘটেছে সেটা কিন্তু বলেছিল যে ওনাদের মেয়ে মারা গেছে, সেই জন্য আর কি এই বাড়িটা ওনারা থাকতে পারেন, এটা ওনাদেরকে বলা হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি মেয়ের যে ওই বাড়িতেই মারা গেছে সেটা কিন্তু অত ডিটেলে এদেরকে বলা হয়নি। মানে এরাও খুব তাড়ায় ছিল যে মানে একটা ভালো দামে একটা বাড়ি পাচ্ছি, আর এরা না খুব যৎসামান্য টাকায় বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছিল, কারণ মানে ভাবছে যে বাড়িটা কেউ থাকছে না, বাড়িটা মেনটেন হচ্ছে না। তো সেই সমস্ত কিছু ভেবে বাড়িটাকে মানে যা মার্কেট প্রাইস তার থেকে একটু কমেই ভাড়াটা দিয়ে দেয়। আর এই নন বেঙ্গলি ভদ্রলোক যিনি ভাড়াটা নিয়েছিলেন তিনিও কিন্তু অত বেশি মানে একবার এসে বাড়িটা দেখে যান, ওনার খুব পছন্দ হয়। তো এইটুকু শুনেছিল যে মেয়ে মারা গেছে বলে মালিক থাকে না, এইটুকুই উনি জানতেন। এবার সেই মেয়ে যে উপরের ঘরেই থাকতো, সেখানেই মেয়েটির মানে প্রাণটা চলে যায়, এত কিছু কিন্তু উনি জানতেন না। আর পাড়াতেও কেউ যখন ওরা এসেছিল পাড়াতেও কেউ এরকম কোনো কথা বলেনি, কারণ ভেবেছে যে বেকার বেকার লোকটাকে ভয় পাইয়ে কী লাভ, কারণ এই বাড়িতে তো কখনো কোনো ভৌতিক কাণ্ডও ঘটেনি, আর এরকম যে পাশে থাকে তারাও কখনো এরকম কিছু শোনেনি বা ফেসও করেনি, তো সেই জন্য কেউ কিছু বলেনি। এবার যখন দেখা যাচ্ছে যে প্রায়শই ভদ্রলোক ভদ্রমহিলা বলছে যে আমরা দুই মেয়ে নিয়ে আছি, আমাদের মেয়েরা ভয় পাচ্ছে, এরকম কেউ আওয়াজ হচ্ছে, রান্নাঘরে জিনিস পড়ে যাচ্ছে। আর অদ্ভুত বিষয় হচ্ছে যে যে নন বেঙ্গলি কাপল এই বাড়িটা ভাড়া নিয়েছিল, তো ওর যে বউটা ছিল না, তার একটা ঘরে উনি সাজতে খুব ভালোবাসতেন, তো ঘরে সমস্ত সাজার জিনিস ড্রেসিং টেবিলের সামনে সাজানো ছিল। আর দিয়া বলে মেয়েটি যে, তো সেও কলেজ গার্ল ছিল, তো বুঝতেই পারছেন যে তারও একটা সাজগোজের প্রতি, কসমেটিক্সের প্রতি তার একটা ঝোঁক থাকবে, এটাই স্বাভাবিক। তো এরকম বহুবার হয়েছে যে ওর মানে ওই ভদ্রমহিলা যিনি ভাড়া নিয়েছিলেন, তো তার ওই ঘরের ড্রেসিং টেবিলের সামনের পাউডার, লিপস্টিক, কাজল সমস্ত কিছুই কিন্তু ওই ড্রেসিং টেবিলের যে মিরর রয়েছে সেই মিররের উপরে কাজল দিয়ে দাগ কাটা, লিপস্টিক দিয়ে দাগ কাটা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটা শুরু হলো। এবার প্রথম প্রথম যখন এরকম দেখছে ভদ্রমহিলা যে তার ঘরে এরকমভাবে ড্রেসিং টেবিলের মিররে কাজল, তারপরে লিপস্টিকের দাগ, তো তো ভেবেছে যে ওনার মেয়েরাই কাজটা করেছে। তো জিজ্ঞেস করেছে মেয়েদেরকে যে তোমরা কেন এরকম করেছো, জিনিসগুলোকে নষ্ট করলে কেন। উনিও একটু অবাক হয়ে গেছে, কারণ ওনার মেয়েরা কখনোই এরকম কোনো কাজ করেনি। তাও ঘরে মেয়েদেরকে উনি প্রথমে সন্দেহ করেছে যে নিশ্চয়ই মেয়েরাই এটা করেছে, নাহলে আর কে করবে। মেয়েরা বলছে না আমরা তো ওই ঘরে ঢুকিয়ে আর তোমার পাউডার, তোমার কাজল, লিপস্টিক আমরা কেন মিরারে ঘষতে যাব। তো প্রথম যখন এই ঘটনাটা ঘটেছিল উনি কিন্তু ভেবেছেন যে ওনার মেয়েরাই হয়তো করেছে, বকা খাবে সেই ভয়ে হয়তো স্বীকার করছে না। কিন্তু এরপরে যখন এই ঘটনাটা বারংবার ঘটতে থাকে তখন উনি বুঝতে পারেন যে ওনার মেয়ের এই কাজটা সত্যিই করেনি, কারণ এরকম কাজ হঠাৎ করে তার মেয়েরা করবে কেন এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি ঘরের দরজাটাকে লক করে এসেছিলেন, ওনার মেয়েরা কিন্তু নিচেই খেলাধুলো করছিল, পড়াশুনো করছিল, ফলে তারা উপরে যাবে গিয়ে লক খুলবে এটা হবে না। তো ওনার তো খুব অদ্ভুত টাইপের লাগলো। তো এরপরে কিন্তু উনি বুঝতে পারলেন যে বাড়িতে কিছু একটা ঘটনা মানে গণ্ডগোল আছে, এবং তারপরেই কিন্তু ওরা পাড়ায় একদিন জিজ্ঞেস করে, তারপরে ওদেরকেও ফোন করে যারা মালিক তাদেরকে বলে, তো তারা বলেছে যে এরকম কোনো ব্যাপার নেই, আপনার ভয় পাবেন না, আপনারা মানে আমাদের এই মানে বাড়িটা সম্পর্কে কারোরই কোনো কমপ্লেন ছিল না, বাড়িটা 7-8 মাস 9 মাস ধরে ফাঁকা পড়েছিল, তো পাড়ার লোকেরাও কিন্তু কখনো কোনো বিষয় নিয়ে কোনো কমপ্লেন করেনি। তো সেটা সত্যি কথাই, পাড়াতে কেউ বা ওদের বাড়ির সাথে লাগোয়া যে বাড়িটা ছিল তারাও কিন্তু কখনো কোনো রকম কোনো ভৌতিক জিনিস কিন্তু মানে ফেস করেনি। কিন্তু ইন দ্য মিন টাইম এরকম যখন ঘটনা বারংবার ঘটতে থাকে তখন কিন্তু পাড়ার লোকেরা একদিন ওদেরকে বলে দেয় যে এরকম এরকম ঘটনা ঘটেছিল, এবং ওপরের যে ঘরটা সেই ঘরটাই কিন্তু এই মেয়েটা থাকতো, এবং ওখানেই কিন্তু মেয়েটিকে পাওয়া গেছিল। তো এটা জানার পর ওদের তো খুব অবাক হয়ে যায় যে এ বাবা এত কিছু ঘটনা, আমরা তো এত কিছু জানতামও না, আর আমরা কিছু এত কিছু জিজ্ঞেসও করিনি, শুধু এটুকুই শুনেছিলাম যে ওনাদের মেয়ে মারা গেছে তাই ওনারা এই বাড়িটায় আর থাকছে না, কিন্তু এত কিছু ঘটনা যে ঘটে সেটা কিন্তু জানতো না। তো পাশের বাড়ির যারা তারা বলছে যে দেখুন আপনারা এটা বলছেন ঠিকই, কিন্তু আমরা তো পাশে থাকি, আমরা কিন্তু কোনো দিন কোনো রকম কোনো আওয়াজ, এরকম ওপরের ঘরের আওয়াজ, বলছে যে উপরের ঘরে যদি আওয়াজ হয় সেটা কিন্তু আমাদের পাশেই একদম বাড়ি, আমরাও কিন্তু সেই আওয়াজ পাবো, কই আমরা কিন্তু কিছু পাইনি। যাই হোক,
এটা তো এদিকে ঘটছে, তো সবাই পাড়া এটা নিয়ে খুব বলাবলি করছে যে কি ব্যাপার, তাহলে কি মেয়েটা মানে মেয়েটির আত্মা কি ওই বাড়িটার মধ্যে কি মানে রয়ে গেছে, ও এতদিন কেউ থাকছিল না তাই কোনো সমস্যা হচ্ছে না, এখন থাকতে এসছে এখন সমস্যাটা হচ্ছে, কেউ কিনা কিছু বুঝতে পারছে না। আচ্ছা, এর মধ্যে একটা অন্য ব্যাপার আবার ঘটে। সেটা কি? সেটা হচ্ছে যে যখন এই দিদি তার ওই মানে ক্লাসমেটকে ওই ছেলেটার বিষয়ে বলে, সুমনের বিষয়ে, তো তখন না ও বলেছিল যে তুই একটু সুমনের খোঁজ খবর রাখিস তো, কখন কি করছে, ও কেমন আছে, কারণ ও একটি মেয়ের সাথে এতদিন ওর আলাপ ছিল, এতদিনের সম্পর্ক ছিল, মেয়েটা যখন এভাবে চলে গেল ও কেন এলো না, নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। ঠিক আছে, এরকম আর কি, মানে মানে ও আর কি ছেলেটা সম্পর্কে একটু জানতে চাইছে যে ছেলেটা কখন কি করছে, কারণ ও বুঝতে পেরে গেছে যে এখানে কিছু একটা তো গন্ডগোল আছে যেটা পুরোপুরি সত্যি নয়। তো যাই হোক, তো ও মাঝে মধ্যে ওর বন্ধুটার খবর এনে দিত, যে ওর আলাদা করে আর কি বলবো, ও ওরকমই বাজে ছেলে, এরকম এই মেয়ের সাথে ওই মেয়ের সাথে এরকম ঘুরে ঘুরে বেড়ায়। তো ওর না খুব রাগ হতো মনে মনে, যে একটা মেয়ে ভাবে চলে গেল আর এই ছেলেটা এখনো এরকম করছে, এটা কি করে হচ্ছে, তাহলে কি অন্য কোনো ব্যাপার ছিল না তো, অন্য কোনো বিষয়কে ঢাকা দেওয়ার জন্য ওই চিঠিটা লিখে যায়নি তো, এরকম মনে মনে না ওর খুব আর কি একটা রাগ হতো। কিন্তু সেটা না ও মানে কাউকে বলতে পারতো না, এটা কাউকে বলার মতো নয়, ও কাকেই বা বলবে। তো ইন দ্য মিন টাইম যেটা হলো সেটা হচ্ছে যে ওই বাড়িটা থেকে ভাড়াটেরা কিন্তু চলে গেল। চলে গেল কেন, তার পিছনে কারণটা হচ্ছে যে ওই বাড়ির যে ছোট মেয়েটি ছিল সেই ছোট মেয়েটি নাকি মাঝে মধ্যে, সব সময় নয়, মাঝে মধ্যে কিন্তু মানে একটু অস্বাভাবিক আচরণ করা শুরু করেছিল। কীরকম অস্বাভাবিক আচরণ সেটা একটুখানি আমি বলি। দিয়ার একটা স্বভাব ছিল, সেটা হচ্ছে সামনের দিক এবং সাইডের দিকে যত চুল সবকটাকে মানে সামনে থেকে নিয়ে একদম মাথার মাঝখানে একটা পনিটেল করতো। ঠিক আছে, এবার ওই যে ফ্যামিলিটা এসছিল সেই ফ্যামিলির যে ছোট বাচ্চা মেয়েটি, যে মেয়েটি নিজে চুল আঁচড়াতেও ঠিকমতো পারতো না, সে হঠাৎ করে ওরকম করে পনিটেল করে ঘুরতো। তারপর ও খুব লাল আর হলুদ রঙের ছোট্ট ছোট্ট টিপ পরতে ভালোবাসতো। তো সেই টিপ ও কোথা থেকে বার করেছে সেটাও কেউ জানে না, সেরকম করে টিপ পরতো। মাঝে মধ্যেই ও মানে ও কী করতো, মানে এই দিয়া বলে মেয়েটি, ও মানে চুড়িদারের একদিকে আর কি যে ওড়না থাকে সেটাকে কুচি করে অন্য দিকটা ছেড়ে দিত। তো সেই রকম করে ও চুড়িদার পরতে চাইতো, ওর দিদির চুড়িদার নিয়ে পরতো। এই রকম ছোটোখাটো অস্বাভাবিক জিনিস কিন্তু ওই বাড়ির ছোট মেয়েটির মধ্যে দেখা যায়। এবং ওরাও প্রথম প্রথম ব্যাপারটাকে মানে অনেকবার ইগনোর করার চেষ্টা করেছে, ভেবেছে যে হয়তো এটা মনের ভুল, বা ঠিক আছে একজন হয়তো মারা গেছে তাই সেই জন্য হয়তো এরকম একটা কিছু হচ্ছে। তো ওরা অনেক রকমের ওদের মতো করে প্রিকশন নিয়ে ঘরে যাতে ওরা ঠিক মতো থাকতে পারে সেই চেষ্টা কিন্তু ওরা করে। এবার করতে করতে যখন ওরা দেখে যে ওদের ছোটো মেয়ের মধ্যে এর একটা প্রভাব পড়ছে, ওরকম করে চুল বাঁধছে, ওরকম করছে, তখন কিন্তু ওরা ব্যাপারটা ভাবে যে না, এবারেও যদি আমরা এখনও এই বাড়িটায় থেকে যাই তাহলে হতেই পারে যে ওদের কিন্তু কোনো ক্ষতি হতে পারে। তো এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে যে মেয়েটি ক্লাস 4-5-এ পড়ে, সে নিজে ঠিকমতো চুল বাঁধতে পারে না, তো তাকে যখন জিজ্ঞেস করা হতো যে তুমি অন্যান্য সময় চুল বাঁধতে পারো না কিন্তু এখন তোমাকে এরকম তুমি চুলটা বাঁধলে কী করে, কী করে তুমি নিজে একা একা এত সুন্দর করে চুল বাঁধতে, আর তুমি তো এভাবে তো বাঁধো না, বাড়িতেও কেউ তো এভাবে চুল তোমাকে বাঁধায় না, তুমি কী করে শিখলে। তো তখন নাকি ওই মানে ওই নন বেঙ্গলি ফ্যামিলির ছোটো মেয়েটি উত্তর দিয়েছিল যে আমি তো চুল বাঁধিনি, একটা বড় দিদি এসে আমার চুলটা বেঁধে দিয়ে গেছে, আমাকে এভাবে সাজিয়ে দিয়ে গেছে। এবং এই কথাও একবার নয়, দুবার বলে। তো দ্বিতীয়বার যখন ওরা এই কথাটা শোনে যে একটা দিদি এসে তার চুল বেঁধে দিয়ে গেছে, ওর না মানে খুব অদ্ভুত লাগে, ভাবে যে এটা মানে কি করে সম্ভব। এবং যখন বলা হয় যে দিদিটা কেমন দেখতে ছিল, কোথায় এলো, বলছে ওই ওপরের ঘরে দিদিটা ছিল, আমাকে সেভাবে চুল বেঁধে আমাকে টিপ পরিয়ে সাজিয়ে দিয়েছে। তো তখন না মানে ওরা আর নিতে পারে না বিষয়টা, তো ওরা সঙ্গে সঙ্গে ওরা বলে যে আমরা এই বাড়িতে আর থাকবো না, এই করে ওরা বাড়ি দেখে নিয়ে বেরিয়ে চলে যায়। তো পাড়াতেও সবাই ব্যাপারটা শুনেছে, শুনে তো সবাই ভাবছে যে তাহলে তো কিছু একটা ব্যাপার ডেফিনেটলি আছে, হয়তো ওর আত্মার শান্তি হয়নি, এইভাবে ওর একটা মানে কলেজে পড়তো, ওর প্রচুর জীবনে বড় নিজের পায়ে দাঁড়াতে হতো, বড় হতে পারতো, সেই অনেক হয়তো ওর আশার স্বপ্ন ছিল। তো সেই জায়গা থেকে যখন এরকম একটা ঘটনা ঘটে গেছে, হয়তো সেটা ওর অপঘাতে মৃত্যুর জন্যই এই ব্যাপারটা হয়েছে। তো তখন ওরা ভাবলো যে ঠিক আছে বাড়িটা এভাবেই থাক। তো ইন দ্য মিন টাইম শোনা গেল, মানে ওই সুমনের ব্যাপারে ওর জানতে পারলো যে সুমনের কিছু একটা শরীর খারাপ হয়েছে।
এবার যেহেতু ওর ওই বন্ধুটার আরও কিছু বন্ধু যারা ওই ছেলেটাকে চিনত, তো তাদের মারফত খবরটা পেয়েছে। তো খবরটা পাওয়ার পরে না মানে বলছে যে ওই ছেলেটা হসপিটালে ভর্তি আছে, খুব অসুস্থ, শুনতে পেয়েছে। তো এই যে দিদি যিনি ঘটনাটা আজকে পাঠিয়েছেন, তো উনি যেটা লিখেছেন যে যে মুহূর্তে উনি শোনেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেই মুহূর্তে উনি নিজেও জানেন না যে ওটা ঠিক কী মনে হলো। তো উনি ওনার যে ব্যাচমেট যে ছেলেটি ছিল, তো তাকে বলে যে তুই আমাকে একটা হেল্প করতে পারবি? তো ছেলেটা বলেছে হ্যাঁ পারবো, যদি সম্ভব হয় নিশ্চয়ই করবো, কী হেল্প চাই তোর? তো এই দিদি তখন বলেছিল যে আমি একবার ছেলেটাকে দেখতে যেতে চাই। তো ছেলেটা মানে ও দিদির সেই ক্লাসমেট বলছে যে তুই ছেলেটাকে ঠিক মতো চিনিস না, ছেলেটাও তোকে চেনে না, তুই হঠাৎ করে ছেলেটাকে দেখতে যাবি কেন? তোর কে হয় যে তুই দেখতে যাবি? তখন বলছে না আমি ওসব কিছু জানি না, তুই যদি আমাকে সত্যিকারের বন্ধু মনে করিস তুই আমাকে একবার নিয়ে চ, ও কোথায় ভর্তি আছে আমি একবার ওর সাথে দেখা করতে চাই, যাতে ওর সাথে আমি একটু কথা বলতে পারি, তুই একটু শুধু সেই ব্যবস্থাটা করে দে, মানে আমি যখন ওর সাথে কথা বলবো ওর ফ্যামিলির যেন কেউ না থাকে। তোর বন্ধুটা বলছে যে আমি ছেলেটাকে খুব ভালো মতো চিনি না, আমারই একটা বন্ধুর মারফত আর কি আমি যেটুকু যা ইনফরমেশান জানি, এবার তুই আমাকে বলছিস যে তোর সাথে ওকে কথা বলাতে বা তুই গিয়ে কথা বলবি, এটা কি করে সম্ভব? তখন বলছে দেখ আমি ওসব কিছু জানি না, তুই ব্যবস্থা কর। যাই হোক, তো এই যে বন্ধুটি মানে এই যে দিদি আর কি ঘটনাটা পাঠিয়েছেন, তার এই যে বন্ধু, যে ছেলে বন্ধুটিকে আর কি এই কথাটা বলেছিলেন, সেই ছেলে বন্ধুটি কিন্তু ওনাকে মনে মনে খুব পছন্দ করতো। তো মানে মানে এই বন্ধুটি হচ্ছেন ওনার এখনকার হাজবেন্ড। তো সে ভাবছে যে আচ্ছা ও আমাকে একটা কাজ বলেছে, ও আমাকে বলেছে যে এইটা একটু করে দিতে, তো আমাকে এটা তো করতেই হবে। তো তখন ওনার এই তৎকালীন বন্ধু এবং বর্তমান হাজবেন্ড তিনি কি করেছে, ওর বন্ধুদের সাথে একটু কন্ট্যাক্ট করেছে, বলেছে যে একটা মেয়ে একটু কথা বলবে, তো মানে কোন সময় গেলে ঠিকঠাক হবে বা ওর বাড়ির লোক কেউ সেই সময়টুকু থাকবে না, এটা একটু ম্যানেজ করতে। তো যাই হোক কোনো রকমে ওরা 10 মিনিট ম্যানেজ করে যে ঠিক আছে 10 মিনিটের জন্য, মানে বাকি বন্ধুরাও ভেবেছে হয়তো এই মেয়েটার সাথেও কোনো পূর্ব পরিচিতি আছে, তো বলেছে ঠিক আছে 10 মিনিটের জন্য ওকে ওর সাথে কথা বলা যাবে। তো গেছে, তো এই দিদি তখন গেছে এই তৎকালীন তার এই বন্ধুর সাথে গেছে ওখানে, এবং যাবার পরে গিয়ে দেখছে যে ওর বাড়ির লোক আর কি নিচে রয়েছে এবং তারা ডাক্তারের সাথে কথা বলবে, কোনো ওষুধপত্র লাগলে সেগুলো দেবে। তো ওই সময়টুকু ফাঁকা আছে, তো বলেছে যে কলেজের কিছু ওর আর কি ব্যাচমেট কিছু আর কি পড়াশোনার বিষয়ে ডিসকাস করবে, তো ওরাও আর কেউ ওপরে আসেনি, এই গেছে ওর বন্ধুটার সাথে গেছে আর এই দিদি গেছে। চাপার পরে দেখছে যে ছেলেটা সত্যিই খুব অসুস্থ, তো তার প্রচুর রকমের নাকি হঠাৎ করে প্রচুর সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যাটা কেন হচ্ছে কী হচ্ছে সেটা ওর ডায়াগনোসিস চলছে। তো ছেলেটা না মানে চোখটাও ঠিকমতো খুলতে পারছে না, কিন্তু মানে কোনো রকমে আর কি খুলেছে, কষ্ট হচ্ছে। তো দেখে আর কি ওই সুমন ছেলেটা চিনতে পারছে না, চিনার কথাও নয়, তো ভেবেছে যে এ তো আমার ডিপার্টমেন্টেরও নয়, এই আমাকে কি করে চিনলো। তো তখন না মানে এই দিদি যেটা লিখেছেন যে ওনার খুব রাগ হচ্ছে মনে মনে, তো কোনো মনে মনে হচ্ছে রাগ হচ্ছে। তো যাই হোক, তো মানে বলছে যে মানে উনি যখন ওখানে গেছে ছেলেটাকে দেখে ওনার একটুও সিম্প্যাথি হচ্ছে না, কারণ ভাবছে যে আমাদের পাড়ার মেয়েটা ভাবে মারা গেল আর এই ছেলেটা একবারও কেন আসেনি, এটা আমাকে জানতেই হবে। তো কোনো রকম ইন্ট্রোডাকশান ও দেয়নি, একদম সরাসরি সুমন বলে ছেলেটাকে জিজ্ঞেস করে যে দিয়া যেদিন এভাবে চলে গেল তুমি এলে না কেন? তোমার সাথে তো আমি দিয়াকে বহুবার দেখেছি, ও আমাদের পাড়ার মেয়ে, আমাদের মানে আমার বাড়ি থেকে 2-3টে বাড়ি পরেই ওর বাড়ি, আমি তো দেখেছি, তুমি আসোনি কেন? তুমি এখন অসুস্থ, আমি বুঝতে পারছি তোমাকে হয়তো আমার এখন এই প্রশ্নগুলো করা উচিত না, কিন্তু আমি অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম তোমার সাথে আমি একবার কথা বলি। তো আমি যখন শুনলাম তুমি অসুস্থ আমার খারাপ লাগলো, কিন্তু আমার তার সাথে সাথে এটাও মনে হলো যে এইটাই হচ্ছে সময় তোমাকে এটা জিজ্ঞেস করার, তুমি কেন আসোনি? এবং এই পুরো কথাগুলো যখন বলে এই দিদি, তখন মানে ছেলেটা না কোনো উত্তর দেয় না, মানে একদম স্থির হয়ে চোখ দুটো পুরো স্থির করে, কিন্তু মানে চোখের পাতা পড়েনি, পুরো এই যে কথাগুলো যখন ও ঝরঝর করে বলে দিদি, তখন ওই টাইমের মধ্যে সুমন বলে সেটা কিন্তু পুরো স্থির হয়ে শুনছে, ওর চোখের পাতা পর্যন্ত পড়েনি। এবং যখন কথাটাও শেষ হলো তখন দেখছে যে সুমনের দু চোখ দিয়ে এক ফোঁটা করে চোখের জল পড়ছে, এবং একটু থেমে তখন ওই সুমন ছেলেটা বলছে যে আমি জানি আমি অনেক ভুল করেছি এবং আজকে যে আমার এই অবস্থা তার জন্য আমারই কর্ম দায়ী, এবং সত্যি দিয়া খুব ভালো মেয়ে ছিল, আমি ওকে ওর সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছিলাম এবং ও সেটা জানতেও পেরে গেছিলো,
এবং আমি জানি যে আমার এবার সারা জীবনটা এভাবেই হয়তো বিছানায় বিছানায় কাটবে এবং আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। এবার এই কথাটা যখন বলেছে না, তখন মানে দিদি না খুব শকড হয়ে গেছে যে আমি এতগুলো কথা, আমার ভিতরে প্রচণ্ড রাগ হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি ওকে একবারে এতগুলো কথা বলি, কিন্তু আমি যে কথাগুলো বললাম সেগুলো শুনে ও চমকেও গেল না, খুব একটা অবাকও হলো না, এবং ও নিজে বলছে যে আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম, ও খুব ভালো মেয়ে ছিল। এই কথাগুলো ও বলছে, মানে কি করে বলছে? তখন না মানে ও চমকে গেছে। তো তখন না বলছে যে মানে, মানে তার মানে তুমি বলতে চাইছো যে দিয়া যে যেটা লিখে গেছিল চিঠিতে, যে ওর কলেজ পছন্দ হয়নি বলে ও নিজে ডিপ্রেস ছিল, তখন বলছে যে হ্যাঁ আমি ওকে দুঃখ দিয়েছিলাম, কিন্তু আমি কখনোই ভাবিনি যে ও এরকম কিছু একটা ডিসিশন নিতে পারে। এবং বলছে যে আমি আজকে যে আমার যে এইভাবে আমি যে বিছানায় পড়ে রয়েছি, সেটাও আমি জানি যে আমি এই কাজটা করেছিলাম বলেই আজকে আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। এবং আমার এই অসুস্থতা হওয়ার কিছুদিন আগে থেকে আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার সাথেও হয়তো কিছু একটা হতে চলেছে। কারণ ওই ছেলেটা, ওই সুমন বলে ছেলেটাও নাকি মানে স্বপ্নে দিয়াকে কিছুদিন থেকে দেখতে পাচ্ছিল। ঠিক আছে? তো এগুলো হলো। তো এবার 10টা মিনিটের জন্য ওখানে কথা বলতে এসছে, এবার ওগুলো তো আর সবার সামনে বলা যাবে না। তো ওর বাড়ির লোক চলে এসছে। তো তখন কি করেছে, এই দিদিকে তার ওই বন্ধু বলেছে চল চল চল, তোকে আর কথা বলতে হবে না, তুই এখান থেকে চলে চ। তো বলে ওকে বার করে নিয়েছে। এবার সারা রাস্তা মানে ওই দিদি ভাবছে যে এটা কী হলো, আমাকে ছেলেটা এতগুলো কথা কেন বললো, আর কি বললো যে ওকে স্বপ্নে দেখা দিয়েছে, ও স্বপ্নে দেখেছে ওর ওর এই অবস্থার জন্য নিজের পাপের কাজই দায়ী। মানে ওরা কিছু বুঝতে পারছে না, যে ব্যাপারটা পুরো গুলিয়ে গেল, যে ও অসুস্থ হয়েছে, ও চিকিৎসা চলছে, ও তো সুস্থই হয়ে যাবে। এটার জন্য মানে ছেলেটা তো খুব বাজে ছেলে, ছেলেটার স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। তো সেই জন্যই কি ও এরকম কথাবার্তা মানে আমাকে জাস্ট বললো ব্যাপারটাকে ঘোরানোর জন্য? কিছুই বুঝতে পারছে না। তো তখন ওনার যে সেই যে বন্ধু, ক্লাসমেট, তো সে বলছে তুই এই ব্যাপারটা ছাড়, তুই ব্যাপারটার মধ্যে আর ঢুকিস না, দেখ ও অসুস্থ, আর তোর যে পাড়ার যে মেয়েটি তারও যাহাবার হয়ে গেছে, তুই বিষয়টার মধ্যে আর থাকিস না। তো ওকে অনেক সেই সময়টায় প্রচুর মানে মানসিক দিক থেকে ওই সময় দিদি না খুব ভেঙে পড়েছিল। কারণ উনি যেটা এতদিন থেকে সন্দেহ করেছিল যে এই ছেলেটার সাথে দিয়া ঘুরতো ফিরতো, তারপরে হঠাৎ করেই একটা এরকম ঘটনা, ওর বাবা মা কিচ্ছু জানতো না, এখন অবধি ওর বাবা মা এটাই জানে যে ওর এরকম মানে একাডেমিক স্কোর ভালো হয়নি বলে ও এরকম একটা ডিসিশন নিয়েছিল। তো ভাবছে যে এত বড় একটা মিথ্যে, এত বড় একটা মানে সত্যিটা কি করে চেপে গেল, এত বড় একটা মিথ্যে সত্যি হয়ে গেল, এবং ও সেটা লিখে গেল। মানে ওই টাইমটা না ওই দিদিও খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলেন। যাই হোক, তো আস্তে আস্তে ওর বন্ধু, ওনার সেই সময় ওনার যে মানে বন্ধু, তখনকার বন্ধু এখনকার হাজবেন্ড যিনি, তিনি খুব হেল্প করেছিলেন দিদিকে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে। এবং এই ঘটনার প্রায় মাস ছয়েক পরে হঠাৎই একদিন অন্য একটা বন্ধু মারফত মানে ওই সুমনই এই দিদির কাছে খবর পাঠায় যে একবার আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, একটু দেখা করতে চাই। তোর বন্ধু বললো যে না, তোকে তো আমি একা ছাড়বো না, আমিও যাচ্ছি, তোকে কী বলতে চাই এটা আমাকে শুনতে হবে। তো গেছে এরকম। তো যাবার পরে দেখছে যে ছেলেটা একদম রোগা হয়ে গেছে, মানে যা ওকে দেখেছিল মানে তার 1/4 ওর শরীর হয়ে গেছে, মানে একেবারে চামড়ার উপরে যাকে বলে মানে চামড়া ছাড়া আর কিছুই নেই শরীরে, এরকম আর কি, পুরো কঙ্কালসার চেহারা। তো দেখে না খুব অবাক হয়ে গেছে। তো তখন ও জিজ্ঞেস করেছে যে এখন কেমন আছে, সৌজন্যবশ জিজ্ঞেস করেছে শরীর কেমন আছে, বলছে শরীর ঠিক আছে। তো অদ্ভুত বিষয় হচ্ছে, তো মানে ওই ছেলেটা তখন অ্যাডমিট করেছিল যে আমি সত্যি অনেক এমন কাজ করেছি, ওর সাথে আমি অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি, ওকে আমি দুঃখ দিয়েছি, ওর সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি, কিন্তু ও আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। কারণ ও আমার স্বপ্নে আসতো এবং আমি কষ্ট পেতাম, আমি ওকে বারবার বলতাম যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, এবং ও মনে হতো যেন সামনে দাঁড়িয়ে দেখতো, চলে যেত। এবার একদিন আমি ওকে খুব বলেছি আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, এবং তখন ডাক্তাররাও ইভেন হাল ছেড়ে দিয়েছিল যে একে কোনোভাবেই সুস্থ করা যাচ্ছে না। তো তখন নাকি ওই দিয়া বলেছিল যে ঠিক আছে, আমি আর কষ্ট দেবো না, আমি চলে যাচ্ছি, বলে নাকি ও চলে যায়। এবং তারপর থেকেই কিন্তু ওষুধে আস্তে 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 মানে কাজ করতে শুরু করে, এবং ও ফাইনালি সুস্থ হয়ে ওকে ডিসচার্জ করে, খুব দুর্বল ছিল বাট ওকে ডিসচার্জ করে যায় হসপিটাল থেকে। তো তখন বলছে যে তাহলে তুমি এই সমস্ত কথা আমাকে কেন বলছো, আর তুমি যখন দিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেই ছিলে, তাহলে তুমি মানে
তুমি সেটা আর এখন নিজে মুখে বলছো, তুমি তাহলে এখন কি বলতে চাইছো? তো তখন নাকি ওই ছেলেটা বলে যে আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি, বা আমার কি অন্যায় ছিল, শুধুমাত্র আমার জন্যই হয়তো ও খুব দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল, কিন্তু সেটাও যেহেতু বাড়িতে কাউকে বলতে পারেনি বা কেউ জানতো না, তাই হয়তো ওই ব্যাপারটাকে এইভাবেই লিখে রেখে গেছিল। মানে সেটা পুরো অ্যাডমিট করে নিজের ভুল, নিজের অন্যায়টা। এবং ও বারবার বলে যে ও ভাবেনি যে কখনো যে দিয়া একটা এরকমও কোনো কাজ করে নিতে পারে। তো যাই হোক, তো ছেলেটা বলছে যে আমি আমার জীবনটাকে আমি অন্যভাবে করব, আমি এই সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, আমি অন্য জায়গায় নতুনভাবে সব কিছু শুরু করব, আমি আর জীবনে বিয়েও করব না, এরকম নানান কথাবার্তা বলে। এবং বলে নাকি ছেলেটা চলে যায়, শুনুন। এবং পরবর্তী সময় নাকি, মানে যেটুকু লাস্ট অবধি এই দিদি জেনেছে, ও সত্যি সত্যি একটা অনেক দূরে নাকি ও চলে যায়, এবং সেখানে গিয়ে নাকি ও খুব সাত্ত্বিক জীবনযাপন করে, এবং সেখানে গিয়ে ও মানে ফার্মিংয়ের কাজকর্মে নাকি যুক্ত। এই ঘটনাটা অনেক দিন আগের ঘটনা। হয়তো আপনারা যারা ওই দিককার লোক আছেন, বজবজের কাছাকাছি, আমি যে জায়গাটার নাম বলতে মানে সরাসরি বলতে বারণ করেছে আমায়, তো হয়তো আপনারা এই ঘটনাটা অনেকেই জানেন, মানে ওদের পাড়াতে এটা অনেকেই কিন্তু জানে। তো এটাই ছিল ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার ঘটনাটা বেশ অন্যরকম লেগেছে এবং খুব খারাপও একটা, মানে দুঃখজনক একটা ঘটনা বটে। তো যাই হোক, এই দিদিকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আর আপনাদের যদি ভালো লাগে ঘটনাটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।